আমি ট্রাই করবো আমার বেস্ট যেন এটা নিয়ে প্রবলেম ক্লিয়ার হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ অমিত। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি তোমাদের অলরেডি টপিক দেওয়া আছে আজকে। তোমরা অনেকে বলেছিলে যে আমার সাথে দেখা হবে না, দেখো আমি আবার চলে আসছি তোমাদের জ্বালাতে। তো আজকে আমার সাথে মনে হয় তোমাদের লাস্ট ক্লাস, মানে এরপর এটা সলভ ক্লাস হবে ইনশাল্লাহ। মোটামুটি এমনি ক্লাসের মধ্যে আজকে আমার লাস্ট টপিক সেটা হলো কোষ রসায়ন, তাই না? কোষ রসায়ন চ্যাপ্টারটা অনেক 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 বড় এবং অনেক বেশি ইনফরমেটিভ। একটু বলে নি, অনেক বেশি ইনফরমেশন এখানে কিন্তু। ওকে, এত বেশি ইনফরমেশন যে আসলে মাঝে মাঝে আমি গুলে যাই যে আসলে কোনটা জিনিস ছিল এরকম ছিল যখন আমি পড়তাম আর কি। কিন্তু যখন আমি পড়ানো স্টার্ট করি তখন আমার কাছে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হওয়া স্টার্ট হয়েছে যে আসলে তো এটা এরকম করে পড়লে তো ভালো হতো, বা ওইটা ওরকম করে পড়লে ভালো হতো। তো আমি যেভাবে মানে নিজের জন্য প্রিপারেশন নিয়েছি তার চেয়ে ভালো মতো তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, এবং আমি ট্রাই করব যে যত শর্টকাটে এবং যত ইজি ভাবে যত বেশি ইনফরমেশন মনে রাখা যায় সেগুলো বলে দিতে। চ্যাপ্টারটা একটু বেশি ইনফরমেটিভ, এবং কখনো এবং কোনো বছর এমন হয়নি যে কোর্স রসায়ন থেকে কোয়েশ্চেন হয়নি, হবেও না এটা। কারণ কোর্স রসায়ন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে যদি কেউ কোয়েশ্চেন না করে তাহলে আর মানে কোথা থেকে করবে? আমি জানি চ্যাপ্টারটা অনেক হার্ড লাগে তোমাদের। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। কোর্স রসায়ন, ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। আমি ট্রাই করবো, আমার বেস্ট ট্রাই করব যেন যত ইজি করে পড়ানো যায় এবং যত বেশি কম পর যত বেশি ইনফরমেশন মনে রাখা যায়। একটু টাইম লাগবে আমার, ঠিক আছে? যদি কারো অন্য কোনো কাজ থেকে চলে যেও কোনো সমস্যা নেই, পরে দেখে নিও, বাট যারা থাকবে তাদেরকে ডিস্টার্ব করবেন না। আসেন। আচ্ছা, তোমাদের এত কষ্ট লাগে কেন? তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। চান্স পেয়ে নাও, সবার সাথে দেখা হবে, যারা যারা চান্স পাবো সবার সাথে দেখা হবে। তো আমার সাথে দেখা করতে হলে চান্স পেতে হবে। আসেন, আমি স্টার্ট করছি কোর্স রসায়ন, ওকে। সলভ ক্লাস আছে, এটাই বলছি, এখনো শেষ হয়নি তো। শেষ হইয়াও হইল না শেষ। আসেন স্টার্ট করি। ওকে, ওকে, স্টার্ট করছি। পিচিরা দেখো, আমি কিন্তু মেইন মানে যেটা এখন নতুন বই সব ওই ইনফরমেশন গুলোই দিচ্ছি। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে আমি ট্রাই করবো। আচ্ছা, এই একদম ফার্স্ট পেজ যেটা ছিল কোর্স রসায়নের, এটা সেকেন্ড পেজ কিন্তু। ফার্স্ট পেজে কিচ্ছু না, জাস্ট একটা সংখ্যা আছে যে ফার্স্ট প্যারাতে। আগে আমি বলি কোর্স রসায়ন, আচ্ছা এটা স্টার্ট করার আগে আমি বলি কোর্স রসায়ন নামের মধ্যেই লেখা আছে। আসেন স্টার্ট করছি। নামের মধ্যেই লেখা আছে কোর্স রসায়ন, তার মানে কোষে যেসব জিনিস নিয়ে রসায়ন হয়, কেমিস্ট্রি চলে কোষে, যেসব উপাদানের মধ্যে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে এই চ্যাপ্টারটা। একটা কোষে মেইন তিনটা উপাদানের মধ্যে কেমিস্ট্রি চলে, জানো কোন তিনটা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই তিনটার মধ্যে সব রসায়ন চলে, এবং তাদেরকে হেল্প করে কে জানো? এনজাইম। তাহলে এই চ্যাপ্টারের মেইন পড়া হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং এনজাইম। আজকে আমরা এই চারটা টপিকসে কাজ করব। এই চারটা উপাদান ছাড়াও আমাদের দেহে একটা মেইন উপাদান থাকে, যেটা অবশ্যই কোনো কেমিস্ট্রি আন্ডার মানে মানে ওই কোনো কেমিস্ট্রি করছে না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হলো পানি। দেখো একদম ফার্স্ট পেজ, আমি নিয়ে আসিনি, ওটা দরকার নেই জন্য। একদম ফার্স্ট পেজে 6 নম্বর লাইনে দেখো লেখা আছে যে মানুষের দেহে পানির পরিমাণ কত? শতকরা 60 থেকে 90% লেখা আছে, দেখো 60 থেকে 90 ভাগ। ক্লিয়ার? ওই পেজেরই ওই ফার্স্ট প্যারার শেষের দিকে পাবা যে উদ্ভিদের দেহে মৌলিক উপাদান কয়টি? 17টি। মৌলিক উপাদান 17টি, কিন্তু আজিবুর স্যার বলেছে, কোন কোন বিজ্ঞানী বলেছে 17টি না 16টি, তারা মলিবডের নামকে বাদ দিয়েছে। আমি ফার্স্ট পেজ জানিনি, এত দরকার নেই। তাহলে আমি ফার্স্ট পেজ থেকে দুইটা সংখ্যা খালি পড়তে বলছি। একটা হলো পানির পরিমাণ 60 থেকে 90, একটা হলো মৌলিক উপাদান 17টি। একটা মানে জাস্ট কি বলে, একটা কম থাকে, আজিবুর স্যার বলেছে 16টি। তাহলে তুমি যদি অপশনে 17 না পাও, অ্যান্সার দিবা 16টি। ক্লিয়ার? তাহলে আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। পানির পরিমাণ 60 থেকে 90 মনে রাখবা, কারণ এটা কিছুক্ষণ পর আমার লাগবে। এরপরে দেওয়া আছে কম্পাউন্ড বা যৌগ। যৌগ মানে কি? দুই বা ততোধিক মৌল নিয়ে যেটা তৈরি হয় সেটা যৌগ। এখন দুই বা ততোধিক মৌল নিয়ে যখন যৌগ তৈরি করতে হবে, তার মধ্যে অবশ্যই বন্ড থাকতে হবে, তাই না? তার মানে তাদের মধ্যে বন্ড হয়ে তারপরে তারা যৌগ তৈরি করে। এই বন্ডগুলো হলো রাসায়নিক বন্ড। এখন এই চ্যাপ্টার যেহেতু রাসায়নিক সেল কেমিস্ট্রি নিয়ে লেখা, তাই কিছু বন্ডের কথা লেখা আছে, বাট এই বন্ডগুলোই সব না। তোমরা এর চেয়ে অনেক 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 বেশি বন্ড কেমিস্ট্রিতে পড়ে আসছো। এখানে শুধুমাত্র আয়নিক, কোভ্যালেন্ট এবং হাইড্রোজেন বন্ডের কথা লেখা আছে। তোমরা এর চেয়েও বেশি পড়েছো না ডাইপোল বল, তারপরে কি কি বলে বিকর্ষণ বল, কি কি ছিল জানি, আবিষ্ট বল।
এরকম বন্ড, সবগুলো বন্ড ছিল। সো ওগুলোও কিন্তু থাকে। আমরা আজকে যেটা পড়বো সেটা আয়নিক কোভ্যালেন্ট এগুলো না, সেটা মেইন বন্ডটা হবে আসলে এই দুইটা। কারণ আয়নিক বন্ড কাদের মধ্যে হয়? কোভ্যালেন্ট শেয়ারের মাধ্যমে হয়, এবং হাইড্রোজেন বন্ড অবশ্যই পানির সাথে হয়। এগুলো তোমরা জানো, আমি এগুলো পড়াবো না, কারণ এগুলো তোমরা কেমিস্ট্রিতে এর চেয়ে অনেক বেশি এবং এর চেয়ে অনেক ভালো মতো পড়েছো, ঠিক আছে? চলে আসি এরপর পেপটাইড এবং গ্লাইকোসাইডিক বন্ড। আমার যেটা পড়ানো সেটাতে এই দুটা লাগবে। একজন বলেছে প্রোটোপ্লাজমে 70 থেকে 90, ইয়েস। যদি বলে উদ্ভিদের দেহে পানির পরিমাণ, তুমি দিবা 60 থেকে 90। যদি বলে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ, তুমি দিবা 70 থেকে 90। কিছু করার নাই, এইভাবে ওয়ার্ডগুলোই তোমার জানতে হবে। একজন বলেছে অত্যাবশ্যক উপাদান 92 মানে কি? এসেনশিয়াল উপাদান মানে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। এটা 92টা লিখছে, বাট 92টা এরকম না যে এটা লাগে, যেহেতু একটা লিখে দিছে যে 92 হাসান স্যার, সো তুমি এটা মনে রাখো অত্যাবশ্যক উপাদান 92টা। এখন কি কি অনেক ধরনের জিনিস আছে, হাইড্রোজেন থেকে শুরু করে উপাদান, ফার্স্টে মৌলিক উপাদান 17টা বলছে, ওইটা 92টার মধ্যে আছে, বাট তোমার ওই 92টা 17টাও পড়া লাগবে না, সো ওইটা জানার দরকার নাই। একজন লিখছে 60 থেকে 90 হলো উদ্ভিদের পানির পরিমাণ, পানি, আর 70 থেকে 90 হলো প্রোটোপ্লাজমের পানির পরিমাণ। দুইটা আসলে পানির পরিমাণ, বাট একটা দেহে, একটা হলো প্রোটোপ্লাজমে। এগুলো নিয়ে এত কনফিউজড হয়েও না, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। যদি তুমি আমাকে বলতে চাও কোন সংখ্যাটা ইম্পর্টেন্ট, সেটা হলো কয়টা মৌলিক উপাদান থাকে। মৌলিক উপাদান 17টা, টোটাল 92টা বলছে, বাট মৌলিক 17টা, ওটা অত দরকার নেই। চলে আছে এরপর আমি বন্ড পড়াচ্ছিলাম, তাহলে পেপটাইড বন্ড এবং গ্লাইকোসাইডিক বন্ড নামের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে কিন্তু পেপটাইড বন্ড কাদের মধ্যে থাকে? দুটো অ্যামিনো অ্যাসিড। এবং আমাকে বলতো অ্যামিনো অ্যাসিড কি তৈরি করে? প্রোটিন। তাহলে আমি যখন আজকে প্রোটিন অথবা অ্যামিনো অ্যাসিড পড়াবো, তাদের মধ্যে কোন বন্ড থাকে? পেপটাইড। আর আমি যখন কার্বোহাইড্রেট পড়াবো, দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ড, তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড থাকে কার্বোহাইড্রেটে, আর পেপটাইড বন্ড থাকে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডে, ঠিক আছে? ওকে, আমি আগাচ্ছি। অর্গানিক বলবো জৈবিক অণু, এগুলো দরকার নেই, যে 92টা যেটা পড়লো এটা হলো এইটাই। ওকে, তাহলে আমি যেটা পড়াইলাম মাত্র পেপটাইড বন্ড, দেখো এটা হলো NH2 এবং COOH, মানে মানে অ্যামিনোমূলক এবং কার্বক্সিল মূলক, এই দুইটার মধ্যে যে NH2, এখান থেকে H বের হয়ে যায়, আর COOH, OH বের হয়। এই একটা এখনো পানি বের হয়ে গিয়ে এদের মধ্যে যে বন্ডটা তৈরি করে তাকে বলা হয় পেপটাইড বন্ড। এটা একটা কোভ্যালেন্ট বন্ড। ওকে, ঠিক আছে? আর গ্লাইকোসাইডিক বন্ডটা কি পিছিয়ে রাখ, মোনোস্যাকারাইড। ধরো এটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, এই দুটার মধ্যে যে বন্ড, এখানেও এখনো পানি বের হয়ে যায়। ধরো এখান থেকে ওটা থাকে, এখানে H বের হয়ে যায়, এখান থেকে OH বের হয়। তারপর এদের মধ্যে O দিয়ে শুধুমাত্র যে বন্ডটা, এটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। আমি জাস্ট এই ছবিটা এই জন্য আনছি যে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডে থাকে পেপটাইড, আর কার্বোহাইড্রেটে থাকে গ্লাইকোসাইডিক। আমরা আজকে যতগুলো কার্বোহাইড্রেট পড়বো, আমি কিন্তু বারবার বলবো না যে এদের মধ্যে কি বন্ড, অবশ্যই গ্লাইকোসাইডিক। সো এদেরকে ভাঙলে কি পাওয়া যাবে? গ্লাইকোসাইডিক। ওকে, আসেন স্টার্ট করছি মেইন পড়া। স্টার্ট করছি কার্বোহাইড্রেট বা শর্করা দিয়ে। আমি মেইনলি বই এনেছি, সাথে যদি কোনো শর্টকাট থাকে আমি ট্রাই করবো লিখে দেওয়ার বা বলে দেওয়ার, ঠিক আছে? আসেন, তাহলে শর্করা বা কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট নামের মধ্যেই বলা আছে, পিছা অলরেডি বলছি যে মেইন 3টা উপাদান যারা সঞ্চিত থাকে, মনে আছে আমরা যে চ্যাপ্টারে পড়েছিলাম, কোষ চ্যাপ্টারে, সঞ্চয়ী উপাদান 3টা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তাহলে এই যে কার্বোহাইড্রেট, নামের মধ্যেই কিন্তু বলা আছে কি কি থাকে। কার্বোহাইড্রেটকে ভাঙলে কি কি পাওয়া যায়, নামের মধ্যে বলা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, CHO। তাহলে কার্বোহাইড্রেটের নামের মধ্যেই বলা আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এরা একটা অনুপাত মেনটেন করে। অনুপাতটা কত? 1:2:1। তাহলে যেই সব যৌগে CHO, এটার অনুপাত 1:2:1, তারা সবাই কার্বোহাইড্রেট। এইটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? এটা নিয়ে মানে কনফিউজ হওয়া যাবে না। তাহলে যে সব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 1:2:1, তারা সবাই কার্বোহাইড্রেট। কিন্তু কিন্তু তোমাদের তো জানা আছে যে সব জায়গায় কিছু না কিছু ব্যতিক্রম থাকে, এবং মেডিকেল অলওয়েজ টার্গেট করে এইসব ব্যতিক্রম থেকে কোয়েশ্চেন করার। তাহলে এই যে কার্বোহাইড্রেট, তারা যারা 1:2:1 ফলো করে তারা কার্বোহাইড্রেট হওয়া উচিত ছিল, বাট কিছু ব্যতিক্রম থাকে যারা 1:2:1 ফলো করে না, কিন্তু কার্বোহাইড্রেট। যার মধ্যে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে সুন্দর করে, সুক্রোজ। আমরা কিছুক্ষণ পর পড়বো সুক্রোজ। দেখো তো এটার সংকেতটা কি? C12H22O11। এটা কি 1:2:1 হয়েছে? হয়নি তো। তাহলে এটা কি কার্বোহাইড্রেট হওয়া উচিত? উচিত না।
বাট এইটা কার্বোহাইড্রেট। মুখস্থ করো এক্ষুনি সুক্রোজের সংকেত, আমি কিছুক্ষণ পরে ধরবো। মনে রাখবা তোমাদের এই চ্যাপ্টারে যত ব্যতিক্রম আছে তার মধ্যে সুক্রোজে 80% আছে। ওকে, তো সুক্রোজ মনে রাখতে হবে। সুক্রোজের সংকেত মুখস্থ করো, C12H22O11। আবারও বলছি C12H22O11, ঠিক আছে? C12H22O11। ওকে, এরপরে নিচে লাইন দেখো আরো দুটো সংকেত দেয়া, ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। পিচিরা, ফর্মালডিহাইডের সংকেত কিন্তু HCHO, এটাও কিন্তু 1:2:1 হয়েছে। বাট ফর্মালডিহাইড কি একটা কার্বোহাইড্রেট? আমরা কি এটাকে কার্বোহাইড্রেট বলি? অথবা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH 2:4:2, তার মানে 1:2:1। এটাও তো এক মানে 1:1 ফলো করে, কিন্তু এগুলোকে কি আমরা কার্বোহাইড্রেট বলি? না, বলি না। কেন বলি না? ব্যতিক্রম। শোনো, ব্যতিক্রম সবসময় এক্সাম্পলে আনডারে না। এক্সাম্পল অবশ্যই C1H2O1, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। কেন হয়? একজন লিখছে কেন হয়, ব্যতিক্রম কেন হয়, এখন এটা কিভাবে বলবো ভাইয়া? আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাই এটা এরকম, কিচ্ছু করার নাই। এটাকে আমরা বের করে দেখছি যে এটা ফলো করে না, তাও সে কার্বোহাইড্রেটের মতোই সব ধর্ম প্রকাশ করে, এটা তো কিছু বলা নাই, এটা ব্যতিক্রম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে সুক্রোজ রুলস ফলো করে না, তাও সে কার্বোহাইড্রেট। ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এরা তো রুলস ফলো করে, তাও কিন্তু এরা কার্বোহাইড্রেট না। টোটাল 3টা ব্যতিক্রম এখানে দেয়া আছে। ওকে, আসেন আগাচ্ছি। এরপরে চলে যাচ্ছি, কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে হাইড্রেটস অফ কার্বন থেকে বা কার্বনের জ্বলন। ওকে, আমি এতক্ষণ যেটা বললাম, এই যে পানি নিয়ে তোমাদের ঝামেলা হচ্ছিল না, আমি বলেছিলাম যে আমাদের বা উদ্ভিদের দেহে সবচেয়ে বেশি থাকে পানি। কত বললাম? 60 থেকে 90। মনে রাখবা, ঠিক এরপরেই থাকে কার্বোহাইড্রেট, ঠিক এরপরে পানির পরে। জাস্ট 10 কমায় দাও, দেখো তো কত হয়? 50 থেকে 80 হয় না? ওটা তো 60 থেকে 90, এটা তোমার মনে থাকবে। পানি কত? 60 থেকে 90। পানি কত? 60 থেকে 90। তাহলে 10 কমায় দাও, 50 থেকে 80 না? তাহলে উদ্ভিদের শুকনো ওজনের কত % কার্বোহাইড্রেট থাকে? 50 থেকে 80 ভাগ। পানি থাকে 60 থেকে 90, আর কার্বোহাইড্রেট থেকে 50 থেকে 80। জাস্ট 10 কমায় দাও, মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? চলে যাচ্ছি এরপর, শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু পুরাতন বই নাই, নতুন বই কিন্তু আছে। মানে পুরাতন বলতে 2020-এর সব বই আছে, তার আগের বই অনেকে থাকবে না। তাহলে শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য যেটা দেখো, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া। এই বৈশিষ্ট্যগুলো এরকম যে এরা দানাদার হতে পারে, অদানাদারও হতে পারে, এরা মিষ্টি হতে পারে, অমিষ্টিও হতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো পড়ে আসলে তোমার লাভ নাই, তোমার পড়তে হবে কে দানাদার, কে মিষ্টি, কে অমিষ্টি, এরকম করে, ঠিক আছে? এই বৈশিষ্ট্য আমরা সবগুলো ভেতরে আলাদা আলাদা করে পড়বো। এখন এই বৈশিষ্ট্য থেকে শুধু 5 আর 6 দাগাও, এগুলো কিন্তু ভুল করবা না। 5 আর 6, 5 নাম্বার হলো এই কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিলে কি তৈরি করে? অ্যাস্টার। কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিলে তৈরি করে অ্যাস্টার। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বংশগত বস্তু আমি যখন পড়িয়েছিলাম তোমাদেরকে পড়িয়েছিলাম পিপি। পিপি মনে আছে? পিপি মানে অ্যাস্টার তৈরি করে। পিপি ছিল একটা হলো ফসফরিক অ্যাসিড, আর এই পিডি কি ছিল? পেন্টোজ সুগার, মানে কার্বোহাইড্রেট, ওই যে রাইবোজ ডিঅক্সিরাইবোজ। তাহলে আমি পড়েছিলাম পিপি মিলে কি তৈরি করে? অ্যাস্টার। এটা কিন্তু আমি বংশগত বস্তুতেও পড়েছিলাম। সো যদি নাও মনে থাকে, যে এখান থেকে মনে রাখো, অ্যাসিড মানে ফসফরিক অ্যাসিড, আর কার্বোহাইড্রেট তো ওই যে রাইবোজ ডিঅক্সিরাইবোজ, এগুলো মিলে কি তৈরি করে? অ্যাস্টার। ওইটা দিয়ে মনে রাখতে পারলেও হবে। আর লাস্টের লাইনটা, এরা আলোক সক্রিয় এবং আলোক সমানুতা। কথা কেটে কেটে যাচ্ছে কি? বাকিদের ক্লিয়ার আছে নাকি কেটে কেটে যাচ্ছে? এর আলোক সক্রিয় এবং আলোক সমানুতা প্রদর্শন করে। তাহলে কার্বোহাইড্রেট কিন্তু আলোক সক্রিয় হয় এবং আলোক সমানুও হয়, ঠিক আছে? ভুল করবেন না। যার একটু কেটে কেটে যাচ্ছে, একটু কষ্ট করে বের হয়ে আবার রিফ্রেশ করে বা রিলোড করো, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে শর্করা বৈশিষ্ট্য থেকে এই 5 আর 6 মুখস্থ করবা, বাকিগুলো আমরা ভেতর থেকে পড়ে ফেলবো। চলে যাচ্ছি জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। তোমরা যদি খেয়াল করো, আমি কিন্তু সবগুলো দাগাইনি। 3, 4, 6, 7 ভালো মতো রিডিং পড়বা। আবারও বলি, 3, 4, 6, 7 মুখস্থ করার দরকার নেই, রিডিং পড়বা। কারণ কি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কার্বোহাইড্রেটের একটা কাজ বলো, একটা, তুমি কি বলবা? শক্তি দেয়। আমি যখনই কার্বোহাইড্রেট বলবো, তুমি কি বলবা? শক্তি দেয়। আমাদের দেহে যেখানে যেখানে শক্তি দরকার কে দিবে? যেখানে যেখানে শক্তি দরকার কে দিবে? কার্বোহাইড্রেট দিবে, তাই না? আমাদের দেহে যেখানে শক্তি দরকার কার্বোহাইড্রেট দেয়। তাহলে উদ্ভিদের দেহে যখন শক্তি দরকার হয়, তাহলে উদ্ভিদের দেহ কি কার্বোহাইড্রেট দিবে না? এই যে উদ্ভিদের দেহ গঠন হচ্ছে, কার্বোহাইড্রেট লাগবে না? তাহলে এখানে লিখেই দিছে যে এগুলো সব টিস্যু গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, শক্তি উৎপন্ন করে। এগুলো মুখস্থ করবে না, আলাদা করে যেটা পড়তে হবে যে উদ্ভিদে কার্বন কাঠামো হিসেবে কাজ করে কে? এই কার্বোহাইড্রেট, কার্বন কাঠামো। আরেকটা, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেট, এটা কিন্তু প্রাণী দেহে। এই যে ধরো আমাদের বোনস, যেটা তোমরা যে নি জয়েন্ট, উপরে থাকে কি?
ফিউমার থাকে আর নিচে থাকে টিবিয়া ফিবুলা, এদের মাঝখানে টিবিয়া, এর মাঝখানে একটা কি আমাদের এই যে হাঁটুটা, এটা কি দুইটা বোনস লেগে যায়? লেগে যায় না, কিন্তু মাঝখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে না পিচিরা? এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা যেন মানে ঘর্ষণ না হয়, সংঘর্ষণ না হয়, এই সাইনোভিয়াল ফ্লুইডটা কিসের তৈরি জানো? এই কার্বোহাইড্রেটের। তাহলে দেখো, কার্বন কাঠামো হিসেবে কাজ করে, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এবং উদ্ভিদে তোমরা জানো বিভিন্ন চক্র চলে, ক্রেবস চক্র, তারপরে যে কেলভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র, এগুলোর জন্য শক্তি লাগে না, কে দিবে? কার্বোহাইড্রেট। তাহলে এগুলোতেও কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয়, ঠিক আছে? শক্তি দিয়ে মনে রাখবা, আর বাকি হলো এই তিনটা রিডিং করবা, কার্বন কাঠামো, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট, এবং এই চক্রগুলো চালাতে সাহায্য করে। আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপর কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগে চলে যাও পিচিরা। কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ বাকিগুলো রিডিং পড়লে হবে, না পড়লেও হবে। কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ অনেকগুলো আছে, যার মধ্যে ফার্স্ট এটাই দেওয়া আছে স্বাদের উপর ভিত্তি করে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট, অঙ্গার মানে হলো আলোকিত করা, মানে তাপ, তাপ দিলে যে ওই যে আগুন জ্বলে যায় না, ওটাকে অঙ্গার। এই যে এখানে লেখা আছে একটা লাইন, আমি জানি, এই যে তাপ প্রয়োগ অঙ্গারে পরিণত হয়, মানে যে ঘি ঢালার মতো, ঘি ঢাললে যেমন আগুন অনেক বেশি জ্বলে যাবে না, এরকম মানে অল্প একটু তাপ দিলেই কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডে একদম বাস্ট করবে, এরকম, ঠিক আছে? ওকে, আমরা আগাচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা এরপর চলে যাচ্ছি কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ। তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, একটা হলো সুগার, একটা নন সুগার। এখন আমাকে একটু কষ্ট করে বলো তো, তোমাদের মধ্যে কে আসো যে জীবনে সুগার খাও নাই বা দেখো নাই? সবাই খাইছি না সুগার? সবাই দেখেছি না সুগার? সবাই দেখেছি না? তাহলে সুগারটা কি আসলে? সুগার, তুমি নিজেই বলো, তুমি যে সুগারটা খাও কি দানাদার নাকি অদানাদার? দানাদার। তুমি যখন মিষ্টি দাও কেমন লাগে? তিতা লাগে না, মিষ্টিই লাগে। সুগারকে পানি দিয়ে দিয়ে গুলায় দাও, পানিতে গুলে যায়? অবশ্যই গুলে যায়। তাহলে দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়, এখানে এটি লেখা আছে দেখো, মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। যেটা নন সুগার জাস্ট অপোজিটটা। এখন কি তুমি মুখস্থ করবা সুগার দাদা মিষ্টি 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 পানিতে দাও না, তুমি এটা পারো? তুমি পারো না, যেহেতু তুমি সুগার পারো, নন সুগার কি অপোজিটটা হবে না? অপোজিটটাই হবে। মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। তুমি যদি এখন এগুলা নিয়ে মুখস্থ করতে থাকা করে, তাহলে কিন্তু হবে না, এগুলো তুমি পারো, ঠিক আছে? তুমি চিনিটা চিন্তা করে ভাই মুখস্থ করবা, শেষ। তাহলে সুগার গেল, নন সুগার গেল, আমাদের এটা কিন্তু লাগবে দানাদার, মিষ্টি, মানে দ্রবণীয় পানিতে। আর মানে নন সুগার কি হবে? অদ্রবণীয়, অদানাদার, মিষ্টি নয়, মানে অমিষ্টি, এভাবে মনে রাখবা। ওকে, এখন এই দুটার মধ্যে তুমি যে কোনো একটার এক্সাম্পল পড়বা। আমি অলওয়েজ নন সুগারের এক্সাম্পল পড়তে বলবো, রিজন আছে কেন একটু পরে বলছি। নন সুগারের এক্সাম্পল এখানে একটু কষ্ট করে নিচে লিখে রাখো একটা ওয়ার্ড, পলি। পলি অথবা পলিস্যাকারাইড, পুরোটাও লিখতে পারো। নন সুগারের নিচে একটা ওয়ার্ড লিখো, পলি। নন সুগারের নিচে একটা ওয়ার্ড লিখেন, সমস্যা নেই, মুনতাহা করে দেখে নিও সামনে একটুকু। পলি, এই পলি মানে পলিস্যাকারাইড, এটা আমাদের পরে লাগবে। নন সুগারের নিচে জাস্ট লিখে রাখো পলি। আমি আগাচ্ছি, এটা গেল স্বাদের উপর ভিত্তি করে। এবার আসো, রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট চার প্রকার: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। পিচ্চিরা, প্রত্যেকটা নামের মধ্যে কয়টা করে স্যাকারাইড আছে এটা কিন্তু দেওয়া আছে। মোনো মানে কয়টা? একটা স্যাকারাইড। ডাই মানে কয়টা? দুইটা স্যাকারাইড। অলিগো মানে, এই অলিগো মানে 3 থেকে 10টা। এটা বইয়ে আছে, আমি দাগাই দিব, সমস্যা নেই, আমি তোমাদেরকে জাস্ট এখন বলে দিচ্ছি। অলিগো মানে 3 থেকে 10টা, আর পলি মানে 10-এর অধিক। অসংখ্য, অনেক বললে হবে না, কয়টা? 10-এর অধিক। তাহলে আমি এগুলো বুঝে গেলাম যে মনোস্যাকারাইডকে ভাঙলে একটা স্যাকারাইড, ডাইস্যাকারাইডকে ভাঙলে দুটা, অলিগোকে ভাঙলে 3 থেকে 10টা, এবং পলিস্যাকারাইডকে ভাঙলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়। ক্লিয়ার? এখন যেহেতু তোমরা এটা বুঝছো, কোথায় 3 প্রকার দেয়া আছে? বুঝছি, কোথায় 3 প্রকার দেয়া? 4 প্রকার হবে। ওকে, যেহেতু এখন বুঝছো, আমি মনোস্যাকারাইড থেকে একটা লাইন বলি, তোমরা সবাই অ্যান্সার দিবা সত্য না মিথ্যা। আমি খুব কমনলি এই কোয়েশ্চেনটা করি যে মনোস্যাকারাইডকে ভাঙলে একটি মাত্র স্যাকারাইড পাওয়া যায়, সত্য না মিথ্যা? দেখি কে আগে লিখে। মনোস্যাকারাইডকে ভাঙলে একটি মাত্র স্যাকারাইড পাওয়া যায়, সত্য না মিথ্যা পিচ্চিরা? না, গাজী আজমল ফলো করবে না, অবশ্যই হাসান স্যার আগে। আগে হাসান স্যার, যদি তুমি 4 কোথাও নাই পাও তখন তুমি অন্য বই ফলো করবে, ঠিক আছে? দেখো সবাই লিখছে, ফাতেমা ট্রু, খোকন ট্রু, থ্যাংক ইউ, সুমাইয়া ট্রু, জোনাস ট্রু, তোফা ট্রু, মৌসি ট্রু,
সবাই ট্রুই লিখবে, ঠিক আছে, এবং সবাই ভুল, কিছু বলার নেই আমার। আমি তোমাদেরকে কি কোয়েশ্চেন করেছি যে মনোস্যাকারাইডকে ভাঙলে একটি মাত্র স্যাকারাইড পাওয়া যায়, এটা কি ট্রু? পিচ্চিরা মাইক দিব, সবাই ট্রু লিখতেছে, এক আধারছে। দাঁড়া, মনোস্যাকারাইড মানেই তো একটা স্যাকারাইড, এই যে মনো মানেই তো একটা স্যাকারাইড। আমি যদি ওটাকে ভেঙে ফেলি কোনো স্যাকারাইড পাওয়া যাবে? কোনো স্যাকারাইডই পাওয়া যাবে না, তাকে তো ভেঙেই ফেললা। মনো মানেই তো একটা থাকে, ওটাকে ভেঙে ফেললা, কোনো স্যাকারাইড থাকে? আবার লিখেই যাচ্ছি ট্রু ট্রু ট্রু। আরে মনোস্যাকারাইডকে ভাঙলে কোনো স্যাকারাইড পাওয়া যায় না, তাহলে কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কোনো স্যাকারাইড পাওয়া যায় না। হ্যাঁ, সব শুনে টুনে রাফা এখন লিখছে মিথ্যা। হ্যাঁ, একজন ফলস লিখছিল, কে জানি। তাহলে মনোস্যাকারাইডকে ভাঙলে কোনো স্যাকারাইড পাওয়া যায় না, কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এইটা ভুল করবে না, দেখো যেসব কার্বোহাইড্রেট হাইড্রোজেন আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না তাকে বলা হয় মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডকে ভাঙলে একটি মাত্র মানে কোন স্যাকারাইড পাওয়া যায় না, কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যেখানে কার্বনের সংখ্যা কত? এটা হলো 3 থেকে 10। তাহলে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত? 3 থেকে 10 কার্বনের সংখ্যা, কিন্তু কোনো কার্বন মানে একক কিন্তু পাওয়া যায় না, মনোস্যাকারাইড পাওয়া যায় না, ভুল করবে না, ঠিক আছে? ওকে, তাহলে কার্বনের সংখ্যা 3 থেকে 10। এখন এই কার্বন গুলো প্রত্যেকটা আবার নিজেদের নাম আছে। নো প্রবলেম, আমি জানি অনেকে স্লো মানে ভিডিও, কোনো প্রবলেম নেই, কিন্তু মানে প্রায় 10, 12, 20 জন যদি এক অ্যান্সার দেয় তার মানে ভুল তো হচ্ছে, তাই না? এই জন্য আমি ঠিক করে দিলাম। হ্যাঁ, কোয়েশ্চেন না বুঝলে না, কোয়েশ্চেন বুঝো, কিন্তু তোমরা ও পাইছি কে করে অ্যান্সার করো, এরকম করলে করা যাবে না। তাহলে মনোস্যাকারাইডকে ভাঙলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়, এই যেখানে কার্বন সংখ্যা কত? 3 থেকে 10, মনে থাকবে। প্রত্যেকটা আবার আলাদা আলাদা নাম আছে, যেমন যদি কারো কার্বন সংখ্যা 3 হয় তাকে বলে ট্রায়োস, 4 টেট্রোস, 5 পেন্টোস, 6 হেক্সোস, 7 হেপ্টোস, 8, 9, 10 হতে পারে। বাট তোমার বইয়ে যেহেতু হেপ্টোস পর্যন্ত দেয়া, আমরা এই 7টাই পড়বো। এই 7টা শুধুমাত্র এক্সাম্পল পড়বো, আর কিছু না। মানে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এগুলোর এক্সাম্পল পড়বো। এই এক্সাম্পল গুলো মনে রাখার জন্য দেখো এই পেজে কিন্তু জায়গা নেই আসলে, কিন্তু ঠিক তার আগের পেজে এই জায়গাটা এরকম সাদা জায়গা আছে না, এই যে এই জায়গাটা তোমাদের বইয়ে, এই সাদা জায়গায়, খালি জায়গায় তোমরা আমি এখন যেটা দেখাবো ওটা লিখতে পারো, নাহলে পরে মানে তোমাদের কম্পেনিয়ন বুক থেকেও লিখে নিতে পারো। এই যে এই লাইনটা, এই লাইনটা তো না, শুধু এতটুকু, শুধু এই লাইনটুকু, এই যে এতটুকু, এই এতটুকু, এই এতটুকু মনোস্যাকারাইডের এই লাইনটুকু লিখতে পারো। 3 ইকুয়ালস টু গিডা, 4 ইকুয়ালস টু ইরি, 5 ইকুয়ালস টু রাই, 6 ইকুয়ালস টু গম, 7 ইকুয়ালস টু হেপ্টো। এগুলো কিন্তু সব মনোস্যাকারাইড, ঠিক আছে? 3 গিডা, 4 ইরি, 5 রাই, 6 গম, 7 হেপ্টো। 3 গিডা, 4 ইরি, 5 রাই, 6 গম, 7 হেপ্টো। একটু তাড়াতাড়ি লিখে ফেলো, যদি কেউ লিখতে চাও ওই বইয়ের পাশে লিখে নিবা, আর যদি কেউ এখন না লিখো অ্যাটলিস্ট অবশ্যই পড়বা। 3 গিডা, 4 ইরি, 5 রাই, 6 গম, 7 হেপ্টো। আসছে আরেকজন, কোয়েশ্চেন না শুনে সে অ্যান্সার দেখে অ্যান্সার করছে, মাইক দিব ধরে। রানা আসো, তাহলে গিটা দিয়ে কি কি বোঝাচ্ছে পিচিরা? গি দিয়ে যেখানে লেখা আছে গ্লিসারল ডিহাইড, আর ডা দিয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, আমি সব দাগে দিব বইয়ে। ইরি, ইরি মানে 4, মনে রাখবা 4 মানে ইরি, ইরি মানে 4 বা চলন, 4 চলন, 4 চলন, এভাবে মনে রাখবা। তাহলে 4 হলো ইরি, ইরিথ্রোস 4 ফসফেট, এটা হলো টেট্রোজের উদাহরণ। 5 মানে রাই, তোমরা একটু যদি খেয়াল করো এই 5-এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, অ্যালডোজ আর কিটোজ। তুমি এইভাবে পড়ো না, তুমি এইভাবে পড়ো রাই দিয়ে। তাহলে রাই দিয়ে কি কি আসে দেখো, রাই, রাইবোস, ডিঅক্সি রাইবোস, রাইবোলোজ, দেখো অনেকগুলো হয়েছে। তো আমি যখন পড়তাম আমাদের এতগুলো এক্সাম্পল ছিল না, বাট জাইলোস ছিল। তাই আমি কিভাবে পড়তাম জানো? রাই যাই, রাই যাই, রাই যাই। তাহলে রাই দিয়ে হয়ে গেলে, বাট যাই দিয়ে দেখো জাইলোস, জাইলুলোস, বাকি থাকে অ্যারাবিনোস। তাহলে অ্যারাবিয়া যাই যাই, রাই যাই, রাই যাই, অ্যারাবিয়া রাই যাই, এরকম করে মনে রাখতে পারো। এটা পুরোপুরি তোমাদের উপর, আমি যেভাবে পড়তাম আমি জাস্ট বললাম। তাহলে এগুলো সবই কিন্তু পেন্টোস। তাহলে যদি অ্যারাবিনোজ আসে এটাও পেন্টোস, জাইলোস আসলেও পেন্টোস, জাইলুলোজ আসলেও পেন্টোস। অ্যারাবিয়া রাই যাই, রাই যাই, রাই যাই, এরকম করে মনে রাখবা, ঠিক আছে? 6 দিয়ে দেখো গম, 6 দিয়ে গম, এই গ দিয়ে একটা হলো গ্লুকোজ, আর ম দিয়ে ম্যানোস। তাহলে আমাকে বলো এই গ্লুকোজের পরে এতগুলো কেন? গ দিয়ে আসলে 2টা, গ্লুকোজ, গ্যালাক্টোজ। যেহেতু গ্লুকোজ যেখানে আসে সেখানে ফ্রুক্টোজ তো আসবেই, তাহলে গ্লুকোজ আসলে ফ্রুক্টোজ আসবেই। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আর ম দিয়ে ম্যানোস,
এই চারটেই হলো হেক্সোস। তোমাদের বইয়ে এই চারটার বাইরে আর কোনো এক্সাম্পল নাই, ঠিক আছে? আসেন, 7 মানে হেপ্টোস, এটার এক্সাম্পলে হেপ্টোলোস থাকবে। আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো আমি বই এখন দাগাই দিব, কিন্তু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা, যা যা বলছি দেখবে এখন সব পেয়ে যাবা। আমরা স্টার্ট করতেছি মনোস্যাকারাইড, আমি ট্রায়োস পড়াইছি, দেখো বই দাগা দিচ্ছি। ট্রায়োস আমরা কি মনে রাখতে বলছিলাম পিচিরা? এত কমেন্ট না করে চুপচাপ এদিকে। ট্রায়োস এক্সাম্পল ছিল গিডা, দেখো গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, গিডা। এখন কি আমাকে বলতে হবে কে অ্যালডিহাইড কে কিটোন? তুমি কি নাম থেকে বুঝতে পারতেছো কে অ্যালডিহাইড আর কে কিটোন? একজনের নাম গ্লিসারলডিহাইড, একজনের নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তাহলে কে কিটোন? অ্যাসিটোন, শেষ, আর কিছু পড়বা না। টেট্রোজে চলে যাচ্ছি, টেট্রোজের উদাহরণ ইরিথ্রোস 4-ফসফেট, ক্লিয়ার? পেন্টোজে যাচ্ছি, পেন্টোজে যে অ্যারাবিয়া, রাইজাই, দেখো এখানে লেখা আছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, রাইবোলোজ, জাইলুলোজ, দেখছো এগুলো সবই কিন্তু পেন্টোজ। এখন আমাকে বলো তো পেন্টোজ মানে কার্বন সংখ্যা কত? C5। কার্বন সংখ্যা কত? C5। তাহলে C যদি 5 হয় এর পরের গুলো কি হবে? H10, 1:2:1, H10O5। তাহলে এখানে যতগুলো সংকেত আছে জাইলোজ, রাইবোজ, ডিঅক্সি, আমি যেটাই মানে তোমাদের কোয়েশ্চেন করি সেটাই তুমি অ্যান্সার কি দিবা? C5H10O5। তুমি কখনোই অ্যারাবিনোজের সংকেত পড়ো নাই, কিন্তু আমি তোমাকে কোয়েশ্চেন করলাম অ্যারাবিনোজের সংকেত লিখো, তুমি কি দিবা? C5H10O5। মুখস্থ করার কিন্তু কোনো দরকারই নাই, ঠিক আছে জিনিসটা? এখন যেটা একটু ব্যতিক্রম ওটা তো পড়তে হবে। এই সবগুলোর মধ্যে, এই পেন্টোজ সুগার সবগুলোর মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট, একটা রাইবোজ, একটা ডিঅক্সিরাইবোজ, তাই না? কারণ এই দুটা ছাড়া ডিএনএ আরএনএ হবে না, ডিএনএ আরএনএ না হলে কোষ হবে না, কোষ না হলে আমরা থাকবো না। সো এটা ইম্পর্টেন্ট। আমরা এই পেন্টোজ সুগার দুটার মধ্যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এখন পড়বো। স্টার্ট করছি রাইবোজ দিয়ে। তার আগে এবার আমি একটু বলি, যখনই তুমি কোনো মনোস্যাকারাইড বা যেটাই পড়ো, যেটা কোনো উদাহরণ মানে বর্ণনা পড়বা, এই সিকোয়েন্সে পড়বা, দেখবা কিছু মিস হবে না। কি কি? ফার্স্টে নাম পড়বা, তারপর সংকেত পড়বা, তারপরে অপর নাম বা বিশেষ কিছু নাম থাকে না সেটা পড়বা। নাম, সংকেত, অপর নাম বা বিশেষ নাম। 4 নম্বরে বৈশিষ্ট্য পড়বা, 5 নম্বরে ব্যবহার। এখন তুমি আমাকে বলতে পারো এত কিছু কিভাবে মনে রাখবো? কিচ্ছু করার নাই, তোমার বৈশিষ্ট্য ব্যবহার পড়তেই হবে, কারণ এই দুইটা থেকে অনেক কোয়েশ্চেন হয়। তোমার বৈশিষ্ট্য ব্যবহার কষ্ট হবে, এই চ্যাপ্টার পড়াই আসলে বৈশিষ্ট্য ব্যবহার, কিচ্ছু করার নেই, পড়তে হবে, কষ্ট হবে, পড়বা ভুলবা, পড়বা আবার পড়বা, এরকম কিছু করার নেই, পড়তেই হবে। সো যখনই কোনো কিছুর বর্ণনা পড়বা এই সিকোয়েন্সে পড়বা, কিছু বাদ যাবে না। যেমন রাইবোজের নাম তো রাইবোজ হয়ে গেল পড়া, সংকেত কি এখন আমি তোমাদের মুখস্থ করাবো? তুমি তো পারো, C5, তাহলে কি H10O5, দেখে আণবিক সংকেত C5H10O5। অপর নামে যাও বা বিশেষ নামে যাও, কি আছে এটার অপর নাম হলো, এখানে লেখা আছে অ্যালডোপেন্টোস, কই লেখা? আল্লাহ আল্লাহ, এই যে পাইছি, এদের অপর নাম কি? অ্যালডোপেন্টোস। কেন পিচিরা? কারণ এটা একটা পেন্টোজ সুগার যেখানে অ্যালডোজ গ্রুপটা থাকে, মানে কিটোজ না, কিটোন থাকে না, অ্যালডোজ গ্রুপটা থাকে, এই জন্য। তো এটা অপর নাম হলো অ্যালডোপেন্টোজ। ক্লিয়ার? নাম শেষ, অপর নাম শেষ এবং সংকেত শেষ। এখন আসো বৈশিষ্ট্য ব্যবহার। এটার যে মেইন বৈশিষ্ট্য বা ব্যবহার সেটা নিচে পার্থক্য আকারে যে এখানে দেয়া আছে, এটা আমরা একটু পরে পড়তেছি। এইটা বাদেও এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেটা তোমাকে পড়তে হবে, সেইটা হলো এইটার গলনাঙ্ক, রাইবোজের গলনাঙ্ক। এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি ছোট্ট করে, এই পুরো চ্যাপ্টারে মাত্র 2টার গলনাঙ্ক দেয়া, একটা রাইবোজ, পুরো চ্যাপ্টারে বলেছি একটা রাইবোজ, আরেকটা হলো, পিচিরা ঝগড়া করতেছো কেন তোমরা এখানে? আমি পড়াচ্ছি, পরে মনোযোগ দাও, কমেন্ট করতে হবে না, কারণ আমি কোয়েশ্চেন করলে কমেন্ট করবা। একটা হলো রাইবোজ, আরেকটা কিছুক্ষণ পর পড়বো সুক্রোজ। এই দুইটা ছাড়া আর কোনোটারই গলনাঙ্ক তোমার বইয়ে দেয়া নাই, মানে এই চ্যাপ্টারে। সো এগুলো মুখস্থ করার দরকার নেই, তাহলে তোমার মুখস্থ রাখতে হবে। রাইবোজের গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজের গলনাঙ্ক 95। তুমি নীল কলম দিয়ে দেখো, লাল কলম দিয়ে দেখো, কোনো সমস্যা নাই। নিজে যখন পড়বা, মানে নিজে আমি একা একা পড়তেছি, তুমি তখন একটা আলাদা কালি ইউজ করবা। আমি যেটা দাগাচ্ছি সেটা মানে মেডিকো থেকে দাগায় দেওয়ার পর আমি কিছু দাগাই, এটা একটা কালি ইউজ করবা। আর এরপরে যখন কোয়েশ্চেন সলভ করবা, যে কোয়েশ্চেন তুমি পারোনি ওইটা আলাদা কালি ইউজ করবা। এভাবে যদি ইউজ করো তাহলে তুমি বুঝবা যে তুমি কোনটা পড়ছো, কোনটা মেডিকো থেকে পড়াইছে গুরুত্ব দিচ্ছে, আর কোনটা তুমি পারোনি, তাহলে মুখস্থ থাকবে, ঠিক আছে? আসো তাহলে রাইবোজের গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস। চলে আসছি এরপর ডিঅক্সিরাইবোজ। পিচরা নামেই বলা ডিঅক্সি, এটা যদিও আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, তাও বলছি। আরেকজন সুক্রোজে চলে গেছে, মাইক দেবে, ঠিক আছে?
যখন আমরা ডিঅক্সিরাইবোজ, নামের মধ্যেই বলা ডিঅক্সি, ডি মানে কি অ্যাবসেন্ট, কম, ডি মানে অ্যাবসেন্ট না, ডি মানে কম, এ মানে অ্যাবসেন্ট, তাহলে ডিঅক্সি মানে কি কম, অক্সিজেন কম, কত নং কার্বনে কম, 2 নম্বরে। এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, তাও দেখাচ্ছি দেখো যে এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য হলো ডিঅক্সিরাইবোজের 2 নং কার্বনে OH এর পরিবর্তে কেবল H থাকে, মানে একটা ও থাকে না, তাহলে 2 নং কার্বনে একটা অক্সিজেন কম, পিছে একটা কম, তাহলে এটা সংকেত কি হবে বলো, C5 C5 H10 H10 O O4 C5 H10 O4, একটা অক্সিজেন কম, এই জন্য এটা সংকেতে একটা অক্সিজেন কম আছে, এবং এটা কিন্তু একটা ব্যতিক্রম। কিন্তু তুমি কি এখন বলবা কেন এটা তাহলে কার্বোহাইড্রেট? ব্যতিক্রম, কি করবা বলো, আল্লাহ বানিয়েছে। তাহলে C5 H10O4 নাম তো পড়লা, এই যে সংকেত, এটার অপর নাম, ওটা ছিল অ্যালডোপেন্টোস, এটার অপর নাম ডিঅক্সি অ্যালডোপেন্টোস, আর কিছু না, ঠিক আছে। এটারও বৈশিষ্ট্য ব্যবহার পড়তে হবে, এবং বৈশিষ্ট্য ব্যবহার আমরা কোথায় পড়বো, এই যে পার্থক্য ছকে পড়বো। এই ছকের নিচে দেখো তোমাদের বইয়ে একটু জায়গা আছে না, এই যে এরকম এখানে একটা একটা লাইন লিখবা। তোমরা জানো ছক কিভাবে পড়তে, অলরেডি জানো তোমরা, যে কোনো এক পাশ পড়বা। আমি অলওয়েজ রাইবোজ পড়তাম, তাই আমি রাইবোজের জন্য একটা শর্টকাট বানিয়েছি। তার মানে এইটা না, তোমার যদি মনে হয় যে তুমি ডিঅক্সি রাইবোজ মুখস্থ রাখবা, ওটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি রাইবোজের জন্য একটা শর্টকাট লিখে এনেছি, এই লাইনটা লিখে পেলো রাইবোজের জন্য। ফারিয়া ও নিশি 5টি OH খায়, এই জায়গাটা লিখবা বইয়ের। ফারিয়া ও নিশি 5টি OH খায়, সবাই একটু তাড়াতাড়ি লিখবেন। বলে শুনতে পারবেন না, দেখতে তো পারতেছি। ফারিয়া ও নিশি 5টি OH খায়। তাহলে ফারিয়া দিয়ে কি আমি বলতেছি, নিশি দিয়ে কি 5টি, এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি বলছি অলরেডি, রাইবোজ নিয়ে লিখতেছি। তাহলে ফারিয়া দিয়ে তোমরা একটু খেয়াল করো 2 নম্বর পয়েন্টটা, রাইবোজ গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, নাম কি, ফারফিউরাল। নিশি যে তোমাদের ক্লাস নেয়, নিশি মানে দুইটা জিনিস তৈরি করতে সাহায্য করে রাইবোজ, নিউক্লিওটাইড ও শর্করা, নিশি। 5টি মানে এদের অক্সিজেন সংখ্যা 5, OH খায় মানে এদের 2 নং কার্বনে OH থাকে, এটা একটা এমনি খায় তো না, এটা দিয়ে কিছু নাই। OH মানে 2 নং কার্বনে OH থাকে। এখন তুমি যদি এইটা জানো যেটা রাইবোজের জন্য, তাহলে অপোজিট দেখো, এদের 2 নং কার্বনে OH থাকে, তাহলে ওদের কি থাকে না, ওদের শুধু H থাকে ডিঅক্সিরাইবোজে। এদের 5টা, ওদের কয়টা, 4টা। এরা নিউক্লিওটাইড ও শর্করা তৈরি করে, ওরা ডিঅক্সি নিউক্লিওটাইড ও শর্করা তৈরি করে। কিন্তু দেখো আমাদের কিন্তু ডিঅক্সিরাইবোজ পড়া শেষ হয়ে গেল, কিন্তু তোমরা কি জানো ফারিয়ার অপোজিট কি, এটা কি তোমরা জানো? অবশ্যই তোমরা জানো না, তাহলে তোমাদেরকে এটা পড়তে হবে। তুমি যদি ডিঅক্সিরাইবোজ পড়তেই চাও, শুধুমাত্র একটা মনে রাখবো, শুধুমাত্র 2 নাম্বার তোমাকে পড়তে হবে, যে ডিঅক্সিরাইবোজ গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, লেভুলিনিক। লেভুলিনিক। আচ্ছা আমি সবাইকে নিশিকে জানাই দিব, তোমরা ওর জন্য এতগুলো লাভ লাভ দিছো, আসো এখানে পড়ি, আসো। তাহলে রাইবোজ কি তৈরি করে, ফারফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজ লেভুলিনিক। মনে একবার, ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম না, ও লোভী, একটা কম ও লোভী, তাই ও লেভুলিনিক। আর রাইবোজ কি, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। এটা ছিল রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য। পেন্টোজ থেকে তোমাকে শুধু এই দুইটাই পড়তে হবে, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, আর কিছু পড়তে হবে না। চলে যাচ্ছি পিছিয়ে হেক্সোজে। হেক্সোজ, হেক্সোজ মানে সি কত? আচ্ছা সমস্যা নেই, যদি তুমি না জেনে থাকো যে 10:30টা ক্লাস শুরু হয়েছে, আধা ঘন্টা একটু দেখে নিবেন, কোনো সমস্যা নেই। আসলে স্টার্ট করছি। হেক্সোজ মানে C6, তাহলে অপোজিট কি হবে, H12O6। হেক্সোজ মনে রাখতে বলেছিলাম গম দিয়ে, গ দিয়ে গ্লুকোজ, গ দিয়ে গ্যালাক্টোজ, ম দিয়ে ম্যানোজ, আর গ্লুকোজ থাকলে অবশ্যই ফ্রুক্টোজ থাকবে। তাহলে দেখো এই 4টা, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ, দেখতেছো, এই 4টা হলো হেক্সোজের উদাহরণ, এবং এই 4টার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। তাহলে সবার সংকেত সেম, কি, C6H12O6, ক্লিয়ার, সবার সংকেত সেম, C6H12O6। তো আমি যখন তোমাদের কোয়েশ্চেন করব ম্যানোজের সংকেত লিখো, আকাশ থেকে পড়ো আল্লাহ ও মাই গড ম্যানোজ কি, আপু তো জীবন পড়েনি, এটা কি, এরকম করলে হবে না। ম্যানোজ একটা হেক্সোজ, তাহলে এটার সংকেত সেম, C6H12O6, ক্লিয়ার। এটা গেল এতটুকু। চলে আছে এরপর গ্লুকোজ। গ্লুকোজের সংকেত, আচ্ছা আমি আবারও বলছি, যখনই কোনো কিছু পড়বা ওইটা এই অনুযায়ী পড়বা, নাম, সংকেত, অপর নাম, বৈশিষ্ট্য, ব্যবহার। স্টার্ট করছি গ্লুকোজ। গ্লুকোজের নাম গ্লুকোজ, সংকেত তোমরা জানো C6H12O6, অপর নাম দাগাও এসে, অপর নাম দেখো একদম গ্লুকোজের পাশে লেখা, গ্লুকোজের অপর নাম ডেক্সট্রোজ,
দেখছো? তাহলে তোমাকে যে গ্লুকোজ দিয়ে কোয়েশ্চেন দিবে এমন না, মাঝে মাঝে ডেক্সট্রোজও দিতে পারে। তাহলে গ্লুকোজের অপর নাম ডেক্সট্রোজ। কিন্তু তোমাকে কোয়েশ্চেন যখন দেয় বইয়ে, কি বলে, মেডিকেল পরীক্ষায়, যে গ্লুকোজের অপর নাম কি, অপশনে না কেন জানি ডেক্সট্রোজ থাকে না। কেন থাকে না জানো? কারণ গ্লুকোজের আরেকটা অপর নাম আছে, দেখো পরের প্যারায়, বোল্ড ওয়ার্ড, গ্রেপ সুগার। গ্রেপ বাংলা কি? আঙ্গুরের শর্করা। গ দিয়ে গ্লুকোজ, গ দিয়ে গ্রেপ সুগার। গ দিয়ে গ্লুকোজ, গ দিয়ে গ্রেপ সুগার, আঙ্গুরের শর্করা। কারণ আঙ্গুরে শতকরা কত ভাগ গ্লুকোজ থাকে? 12 থেকে 30 ভাগ। আঙ্গুরের গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ। তাহলে গ্লুকোজের অপর নাম দুইটা, একটা গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা, একটা হলো ডেক্সট্রোজ। যেটাই অপশনে থাকবে যে কোনো একটা থাকবে, সব দিবে না। ঠিক আছে? এতটুকু। আঙ্গুরের গ্লুকোজের পরিমাণ কত? 12 থেকে 30। চলে আছে এরপর গ্লুকোজের বৈশিষ্ট্য। আমি না কোনোটা বৈশিষ্ট্য এখন পড়াবো না, আমি একদম কার্বোহাইড্রেট শেষ করার পর সবগুলো বৈশিষ্ট্য একসাথে পড়াই দিব। সো বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করো না। চলে আছি ব্যবহার। ব্যবহারের এই জায়গায় একটা লাইন লিখো, সবাই লিখো, আমি কিন্তু লাইনটা নিয়ে আসিনি, লিখো। ভিটামিন সি ফল ও ওষুধ বিপাক করে। একটু কষ্ট করে এই জায়গাটা লিখো বইয়ে। ভিটামিন সি ফল ও ওষুধ বিপাক করে। ভিটামিন সি ফল ও ওষুধ বিপাক করে। লিখেছো সবাই? ভিটামিন সি ফল ও ওষুধ বিপাক করে। ওকে, এটা দিয়ে কি বুঝাচ্ছি আমি খেয়াল করো। তোমার কাঁচা আঙ্গুর পড়া লাগবে না, পাকা আঙ্গুর আছে, শুধু পাকা আঙ্গুর পড়বা, কাঁচা আঙ্গুর পড়বা না। যেটা আছে ওইটাই পড়ে না, আবার কাঁচা আঙ্গুর নিয়ে আসছে, ধরে মার দেওয়া উচিত। আসো, ভিটামিন সি ফল ও ওষুধ বিপাক করে, এটা মানে কি দেখো। ভিটামিন সি দিয়ে কেউ একজন কমেন্টে লাইনটা লিখো তো, কমেন্টে কেউ একজন এই লাইনটা লিখে দাও। ভিটামিন সি দিয়ে 5 নাম্বার দেখো, গ্লুকোজ ভিটামিন সি তৈরিতে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, গ্লুকোজ কোন ভিটামিন তৈরিতে সাহায্য করে? ভিটামিন সি। সি সি এই সি 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 দিয়ে মনে রাখবো সরবিটল, সরবিটল, সরবিটল। গ্লুকোজ সরবিটল তৈরিতেও সাহায্য করে। ভিটামিন সি ফল ঔষধ বিপাক করে, একটু বাংলায় লিখেন। ওষুধ সমূহ আবার লিখছে আরেকজন। আমি একটা কমেন্ট পিন করে দিছি, ওষুধ সমূহ না, ওষুধ হবে আর কি। ঠিক আছে? ভিটামিন সি ফল ওষুধ বিপাক করে, যে সি 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 সরবিটল, সরবিটল, সরবিটল। তাহলে সি সরবিটল, এভাবে মনে রাখবা। গেল ফল ও ওষুধ। ফল দিয়ে কি কি আছে দেখো, এই যে 3 নাম্বার, এটা ফল সংরক্ষণ করে। আর ওষুধ দিয়ে কি কি আছে দেখো, 1 নাম্বার রোগীর পথ্য, পথ্য মানে ওষুধ। এছাড়া 4 নাম্বার দেখো, ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধ শিল্পে ইউজ হয়। ওষুধ শিল্পে কোয়েশ্চেন আসে কিন্তু, ওষুধ শিল্পে কোনটা ইউজ হয়? ক্যালসিয়াম গ্লুকোনেট। ভিটামিন সি সরবিটল, ফল রোগীর পথ্য এবং ক্যালসিয়াম গ্লুকোনেট, রোগীর পথ্য এবং ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে? হ্যাঁ হয়েছে তো, একটা তো একটা তো পিন করেছি পিছিয়ে, আর লিখতে হবে না, সবাই এখন বইয়ে লিখো তাহলেই হবে। কোন কোন গ্লুকোজটা ওষুধ হিসেবে ইউজ হয়? ক্যালসিয়াম গ্লুকোনেট। বিপাক করে মানে এই যে বিপাক, কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে। ঠিক আছে? আসেন গ্লুকোজের স্ট্রাকচার। পিছিয়ে গ্লুকোজে না 2 ধরনের স্ট্রাকচার আছে। তুমি যদি ছবিটা দেখো, ছবি থেকেই বুঝতে পারবা। এটা হলো রিং স্ট্রাকচার, আর এটা হলো সমান্তরাল বা লিনিয়ার বা সোজা একটা স্ট্রাকচার। তো এই যে দুইটা স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচার মধ্যে রিং স্ট্রাকচারকে 2 ভাগে ভাগ করেছে, সমান্তরাল স্ট্রাকচারকে 2 ভাগে ভাগ করেছে। রিং স্ট্রাকচারকে ভাগ করেছে আলফা এবং বিটা। একটু খেয়াল করে, এখানে লেখা আছে রিং স্ট্রাকচার 2 প্রকার, কি কি? আলফা এবং বিটা। এবং সমান্তরাল স্ট্রাকচারও 2 প্রকার, ডি এবং এল। ডি দিয়ে ডেক্সট্রোজ, এল দিয়ে মানে ডি দিয়ে ডেক্সট্রো, এল দিয়ে লেভো। আমি ভুল বলতেছি, ডি দিয়ে ডেক্সট্রো, এল দিয়ে লেভো। ঠিক আছে? পিছিয়ে কমেন্ট অফ করো। আসো, তাহলে এই যে রিং স্ট্রাকচার আলফা বিটা এবং এই যে সমান্তরাল স্ট্রাকচার ডি আর এল, এগুলোকে কত নং কার্বনের ভিত্তিতে ভাগ করা, এটা তোমার জানতে হবে। তুমি যদি ছবি দেখো, ছবি দেখে দেখো, তুমি যদি এই যে ছবি দেখো, এই ছবি দেখেই বলতে পারবা আলফা বিটা পুরোটাই সেম না, খালি এক জায়গায় পার্থক্য। কত নং কার্বনে দেখো? 1 নং কার্বনে। 1 নং কার্বনে যদি OH উপরে থাকে তাকে বলে বিটা, আর যদি OH নিচে থাকে তাকে বলে আলফা। তাহলে 1 নং কার্বনে যদি OH নিচে থাকে তাকে বলে আলফা গ্লুকোজ, আর 1 নং কার্বনে যদি OH উপরে থাকে তাকে বলে বিটা গ্লুকোজ।
তাই না? দেখতেছো? তাহলে আলফা বিটা কত নং কার্বনের ভিত্তিতে ভাগ করা? এই যে 1 নং কার্বনের ভিত্তিতে ভাগ করা। ক্লিয়ার? এটা আলফা বিটার পার্থক্য। এই আলফা বিটা তোমার জানতে হবে, কারণ এখন কিছুক্ষণ পর আমি অনেকগুলো গ্লুকোজ পড়াবো, দেখবা ওখানে আলফা বিটা করে চলে আসবে। তাহলে তোমার জানতে হবে কি, এদের এক্সাম্পল দেখো লেখা আছে, বিটা গ্লুকোজ গঠন করে একজনের নাম সেলুলোজ, আলফা গঠন করে স্টার্চ, লেখা আছে না? মনে রাখবা তোমার পুরো চ্যাপ্টারে, এই পুরো চ্যাপ্টারে বিটা গ্লুকোজের শুধুমাত্র 2টা এক্সাম্পল, একটা হলো সেলুলোজ, আরেকটা সেলুলোজেরই একটা চাচাতো ভাই আছে, নামেও মিল আছে, বলতে পারবে কে? সেলোবায়োস। তাহলে শুধুমাত্র সেলুলোজ আর সেলোবায়োস এই দুইটাই বিটা, বাদ বাকিগুলো সবগুলোই আলফা, সেটা যাই হোক। তো তুমি শুধু বিটা গ্লুকোজ মনে রাখো, সেলুলোজ, সেলোবায়োস, বাদ বাকি সব আলফা, ঠিক আছে? ডিআরএল, এই যে চেইন স্ট্রাকচার বা লিনিয়ার স্ট্রাকচার যেটাই বলি, এই স্ট্রাকচারকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, মানে 2 ভাগে। ডিআরএল, ডি ডি ডেক্সট্রো, এল ডি লেভো, এইটা কত নং কার্বনের ভিত্তিতে ভাগ করা জানো? 5 নং। 5 নং কার্বনে, যে ছোটবেলায় আমরা পড়তাম না, কয়দিন আগে আমরা মানে আমরা ছোটবেলায় পড়তাম না, ডি মানে ডান, এল মানে লেফট, ডি মানে ডান, এল মানে লেফট। তাহলে ডি দিয়ে ডেক্সট্রো, ডান, ওইচ যদি 5 নং এর ডানে থাকে তাকে বলে ডেক্সট্রো, আর লেফটে থাকলে লেভো, এইভাবে মনে রাখা যায়। তাহলে ডি এল কত নং কার্বনের ভিত্তিতে ভাগ করা? 5 নং। ক্লিয়ার? এই প্যারার লাস্ট লাইনটা একটু দাগাও, উদ্ভিদে সবসময় কি থাকে? ডি গ্লুকোজ। উদ্ভিদে সবসময় কি দেখা যায়? ডি গ্লুকোজ। এটা মাথায় রাখবেন, এটা কিছুক্ষণ পরে আমার লাগবে, ঠিক আছে? তাহলে গ্লুকোজের 2 ধরনের স্ট্রাকচার কিন্তু পড়া শেষ, আমি আগাচ্ছি, চলে যাচ্ছি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফ্রুক্টোজের অপর নাম ফ্রুট সুগার বা ফলের চিনি, সংকেত তো সেম, সংকেত করে আর লাভ নেই, C6H12O6। ফ্রুক্টোজের অপর নাম আছে তো দেয়া, এই যে 5 নং কার্বন আমি কি গোল করলাম, ওই পিচ্ছি। ফ্রুক্টোজ অপর নাম, ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফ্রুট সুগার বা ফলের চিনি। আমি এটা নিয়ে একটা কোয়েশ্চেন করেছিলাম, আচ্ছা কোয়েশ্চেন দরকার নেই, এখানে মনে রাখো, ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফ্রুট সুগার মানে ফলের চিনি, এতটুকু মনে রাখো, ঠিক আছে? এই যে ফ্রুক্টোজের যদি তুমি বৈশিষ্ট্য দাও, বৈশিষ্ট্য পরে পড়াবো, ব্যবহারে চলে যাও। ব্যবহারে এখানে 2টা ওয়ার্ডকে গোল করবা, পিচ্ছিরা একটু খেয়াল করো, একটা হলো কনফেকশনারিতে, একটা হলো মিষ্টান্ন। মিষ্টি ওয়ার্ড গুলো যখনই পাবা, আমি এখানে একটা ওয়ার্ড বলতেছি শুনো, মিষ্টি ওয়ার্ড গুলো যখনই পাবা মনে রাখবে এটা মেইনলি ফ্রুক্টোজের জন্য দিছে, মিষ্টি মানে ফ্রুক্টোজের জন্য, ঠিক আছে? তাহলে যখনই কনফেকশনারি আর মিষ্টি একই লাইনে থাকবে এটা ফ্রুক্টোজ। বাট কিছুক্ষণ পরে আমি যখন সুক্রোজ পড়াবো, দেখবা ওখানে ওই 2টা ওয়ার্ড আছে, বাট 2টা আলাদা লাইন, মানে একটা আছে কনফেকশনারিতে ইউজ হয়, আবার লেখা আছে মিষ্টান্ন তৈরিতে ইউজ হয়, 2টা সুক্রোজও দেখা যায়। তাহলে মিষ্টি ওয়ার্ডটা যখন একসাথে থাকবে এটা ফ্রুক্টোজ, যখন আলাদা আলাদা পাবা তখন এটা সুক্রোজ হবে, ভুল করবা না। আচ্ছা তোমরা সেলুলোজ সেলোবাইজ এখন যেও না, তোমরা এখন এদিকে মনোযোগ দাও, আমি আবার পড়াবো, ওগুলো সমস্যা নাই। তাহলে ফ্রুক্টোজ কি দিয়ে মনে রাখবা? কনফেকশনারি একটা ওয়ার্ড, মানে কনফেকশনারি মিষ্টান্ন একসাথে থাকবে, আর সুক্রোজের ক্ষেত্রে 2টা আলাদা থাকবে, আমি আবার দেখাই দিব। মিষ্টি 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 এটাই মনে রাখবা, ঠিক আছে? যেমন পিচিরা যে আমরা বিভিন্ন জিনিস খাই না, যেমন আইসক্রিম, তারপরে এই যে কেক, এগুলো সব কি ফল দিয়ে তৈরি হয় না, ফ্রুট সুগার, এই জন্য এটা এরকম কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ইউজ হয়। ক্লিয়ার? এবার আসো, সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়, এটা আমরা পড়বো। এই যে পার্থক্যটা দেখতেছো, এই পার্থক্যের মধ্যে সবগুলো অলরেডি আমাদের পড়ানো শেষ। এখানে একটু বলে রাখি, গ্লুকোজের যেমন এরকম একটা রিং স্ট্রাকচার আছে না, ফ্রুক্টোজের এরকম একটা রিং স্ট্রাকচার আছে, এদের আবার নামও আছে, এই রিং এর আবার নামও আছে, নামটা 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে। এটা আমরা ফ্রুক্টোজটাই মনে রাখবো, ফ দিয়ে ফ্রুক্টোজ, ফ দিয়ে ফ্রুট সুগার বা ফলের চিনি, ফ দিয়ে ফ্রুক্টোজের রিং এর নাম ফিউরানোজ, এই যে ফিউরানোজ, ফ্রুক্টোজের রিং এর নাম কি? ফিউরানোজ। ঠিক আছে? গ্লুকোজের রিং এর নাম আবার গাইরানোস বলে দিও না, এটা আবার পাইরানোস, একটু খেয়াল করবেন। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারের নাম ফিউরানোস, গ্লুকোজেরটার নাম পাইরানোস, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আমি আগাচ্ছি পিচ্ছিরা, তাহলে আমরা গ্লুকোজ পড়লাম, ফ্রুক্টোজ পড়লাম, ভুল করবে না কিন্তু, ফ্রুক্টোজ হলো ফিউরানোস, গ্লুকোজ কিন্তু পাইরানোস, গাইরানোস না, হ্যাঁ? গ্লুকোজ ফ্রুক্টোজটাই মেন, এছাড়া আছে ম্যানোজ এবং গ্যালাক্টোজ। এই ম্যানোজ আর গ্যালাক্টোজ থেকে কিচ্ছুই পড়বা না, শুধুমাত্র এদের সংকেত, যেটা আমাদের পড়া শেষ, C6H12O6। ওকে, তাহলে এইটা ছিল ফ্রুক্টোজ। চলে যাচ্ছি হেপ্টোজ, মানে সবগুলো ছিল হেক্সোজ। চলে যাচ্ছি হেপ্টোজ, হেপ্টোজ মানে C7। C7 এর একটাই এক্সাম্পল দেয়া, C7 আমার তোমরা CR7 বানাই দিও না, C7 এর একটাই এক্সাম্পল দেয়া, সেটা হলো সেডো হেপ্টোলস, হেপ্টো হেপ্টো দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে?
সেডোহেপ্টোলোজ। তাহলে এই পর্যন্ত এই যা যা পড়ালাম এগুলো সবই ছিল মনোস্যাকারাইড, ভুল করবা না, এই সবগুলো কি মনোস্যাকারাইড। এরপর 8 মানে C8 C9 C10 এগুলো সবও মনোস্যাকারাইড হয়, বাট তোমার বইয়ে নাই, সো তোমার এটা পড়ার দরকার নাই। এই পর্যন্ত মনোস্যাকারাইড। ওকে, আমাদের মনোস্যাকারাইড প্রায় শেষ, শেষ হইয়াও হলো না শেষ, কারণ এই যে উপরে একটা কালো কালারের বক্স দেখতেছো, এই বক্সটা তোমার লাগবে, এই বক্সটার মানগুলো তোমার লাগবে, কিছু করার নাই। আমি জানি কষ্ট হবে, বাট পড়তে হবে। এই মানগুলো মুখস্থ রাখার জন্য সবাই এই জায়গায়, এই যে দেখো মানে এই পেজের একদম উপরে খালি জায়গা আছে না, এই জায়গায় একটা লাইন লিখবা। লাইনটা কি আমি দেখাচ্ছি, এই যেটা, সবাই এই লাইনটা লিখো, সবাই বইয়ের মধ্যে নিজের বইয়ে লিখো, সবাই এই লাইনটা লিখো। মোনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়। মোনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়, এটা আপেক্ষিক মিষ্টতা। কি স্যাকারিন কোনটা ভেজাল হিসেবে আইসক্রিমে কোনটা মিশাই এটা জানি না, বাট হ্যাঁ ফ্রুক্টোজ থাকে আইসক্রিমে। তোমরা কষ্ট করে এই লাইনটা লিখো। না, আলফা আর বিটা যেটা শুধুমাত্র একই হবে, 5 হবে না। 5 হলো 1 আর 5 দিয়ে ভাগ করা যায়, 5টা ডি আর এল। আমি দেখছি ওখানে 1 আর 5 লেখা, তুমি মনে রাখবে একটা দিয়ে হয়। আচ্ছা, এই লাইনটা লিখছো, মনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়। এটা দিয়ে কিভাবে বুঝাচ্ছি এটা খেয়াল, ছোটবেলায় পড়তাম, আমি এভাবেই পড়তাম। দেখো, মোনা ও সাকিব ফ্রুট শুকায় কোথায় গামলায়। মানগুলো খেয়াল করো, বড় থেকে ছোট সাজানো। 2500 173 174 32 16, দেখতেছো বড় থেকে ছোট না। এখানে মোনা মানে মোনোলেনিন, সাকিব মানে স্যাকারিন, ফ্রুট মানে ফ্রুক্টোজ, শুকায় মানে সুক্রোজ, গামলার গদি গ্লুকোজ, মদে মল্টোজ, লদি ল্যাকটোজ। প্রত্যেকটার আপেক্ষিক মিষ্টতা দেয়া আছে। আমি প্রথম 4টা একসাথে পড়তাম, দেখো 2500 173 100, 2500 173 100, 2500 173 100। গামলারটা আবার আমি উল্টা পড়তাম, দেখো এইভাবে। তোমরা তো জানো 16 দুগুণা 32, 32 দুগুণা যাই হোক, তুমি মনে রাখবে আমি বোটানির ম্যাথ করাই, 32 দুগুণা 74, 16 দুগুণা 32, 32 দুগুণা 74। এইটা তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করলে আমাকে মাইট দিয়ে বের করে দিবে, এটা বোটানির ম্যাথ, এটা আমার ম্যাথ। 16 দুগুণা 32, 32 দুগুণা 74, এইভাবে তুমি উল্টা দিকটা মনে রাখবা। আর এটা 2500 173 100, 2500 173 100, ঠিক আছে। 16 দুগুণা 32, 32 দুগুণা 74, এইভাবে আমি এটা মুখস্থ করতাম। আমি যা শেয়ার করলাম তোমাকে যে এইভাবেই মুখস্থ করতে হবে তা না, বাট হ্যাঁ মনে থাকে, আমি জানি যে ট্রিক, আমার ট্রিক, ঠিক আছে। মোনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়। আচ্ছা পিচ্চিরা, আমি তোমাদেরকে 1 বা 2 মিনিটের একটু ব্রেক দিচ্ছি, ঠিক আছে, আমি আসতেছি একটু 1-2 মিনিট পর আমরা আবার স্টার্ট করবো। তোমাদের 2 মিনিটের ব্রেক, ক্লাসটা আর একটু বড় হবে, হ্যাঁ একটু বড় হবে। তোমরা ব্রেক নিয়ে আসো, আমি আসি, আমি একটু পানি খাবো।
আমি যে বললাম আমি আছি, তোমরা এরকম করো কেন? কোনো সমস্যা নেই, যারা 30 মিনিট পরে আসছে আবার দেখে নিও। ওকে, আসেন তাহলে আমি যেটা বললাম মনোসাকিব ফুটসকে গামলা এইভাবে মুখস্থ করবে। ওকে, আমাদের মনোস্যাকারাইড কিন্তু শেষ, আমরা এখন স্টার্ট করবো ডাই এবং অলিগো একসাথে পড়বো। তোমরা আগের বই ফলো করবা না, এখন নতুন বই যেটা হবে সেটা উৎপন্ন হয় না হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম ডাই আর অলিগো একসাথে পড়বা। তুমি যদি খেয়াল করো, আগে বলেনি ডাই স্যাকারাইডকে ভাঙলে 2টা করে স্যাকারাইড পাওয়া যায়। আমি তোমাদেরকে 2 মিনিটের ব্রেক দিয়েছিলাম। ডাইস্যাকারাইডকে ভাঙলে 2টা করে স্যাকারাইড পাওয়া যায়, আর অলিগোকে ভাঙলে 3 থেকে 10 বলেছিলাম না? তোমাদের বইয়ে ডাইস্যাকারাইডের টোটাল 4টা এক্সাম্পল দেয়া, সুক্রোজ, সেলুলোজ, মল্টোজ, ল্যাকটোজ, দেখতেছো? আর অলিগোস্যাকারাইডকে ভাঙলে যে 3 থেকে 10টা পাওয়া যায়, এটা আমি বলছি অলিগোস্যাকারাইডকে ভাঙলে 3 থেকে 10টা পাওয়া যায়। সেই 3 থেকে 10টা স্যাকারাইডের মধ্যে শুধু 3 আর 4-এর এক্সাম্পল দেয়া। পিছরা 3টা স্যাকারাইড মানে ট্রাইস্যাকারাইড, 4টা স্যাকারাইড মানে টেট্রাস্যাকারাইড, ঠিক আছে? 3 আর 4-এর এক্সাম্পল দেয়া। তো এখন যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হলো ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডের যতগুলো এক্সাম্পল আছে সবগুলো একসাথে। আসেন তোমরা সবাই কষ্ট করে যে কোনো জায়গায়, সেটাই অলিগোস্যাকারাইডের উপরে, এই পেজের উপরেও লিখতে পারো কারণ আগের পেজে তো তোমরা অন্য কিছু লিখে ফেলছো, বা এই পেজের নিচেও লিখতে পারো, যেটা ইচ্ছা লিখো। এই লাইনটা লিখো, সবাই কষ্ট করে এই লাইনটা লিখো। রাফিয়া স্কুটারে করে, এইভাবে লিখবা 2 লাইনে। রাফিয়া স্কুটারে করে, করেতে কিছু না, শুক্রবারে সেলবাজারের মেলায় গেল। সবাই লিখো, এগুলো সবই দেয়া আছে কম্পিনিয়ন বুকে, তাও দিচ্ছি কারণ ইম্পর্টেন্ট। রাফিয়া স্কুটারে করে শুক্রবারে সেলবাজারের মেলায় গেল। রাফিয়া স্কুটারে করে শুক্রবারে সেলবাজারের মেলায় গেল। এই পুরো লাইনের মধ্যে ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডের সবগুলো এক্সাম্পল দেয়া আছে। কিভাবে দেয়া একটু খেয়াল করো। আগেই বললাম অলিগোস্যাকারাইডকে ভাঙলে 3 থেকে 10টা পাওয়া যায়। তোমার বই শুধু 3 আর 4-এর এক্সাম্পল দেয়া, মানে ট্রাই আর টেট্রা এক্সাম্পল দেয়া। রাফিয়ার নিচে 3 মানে ট্রাইস্যাকারাইড, এক্সাম্পল রাফিনোজ। স্কুটারের নিচে 4, 4 মানে টেট্রাস্যাকারাইড, এক্সাম্পল 2টা আছে, স্কারডোস এবং স্ট্যাকিওস। এটা হলো স্কুটার। এই 3 আর 4, এই 3টা টোটাল, এই 3টাই হলো অলিগোস্যাকারাইড। দেখো পাশে লিখে রাখছি, এই 3টাই হলো অলিগোস্যাকারাইড, ঠিক আছে? বাদ বাকি যে 4টা দেখতেছো, এই 4টা হলো ডাইস্যাকারাইড। কারা? শুক্রবারে সেলবাজারের মেলায় গেল। শুক্রবার মানে সুক্রোজ, সেলবাজার মানে সেলোবায়োজ, মেলা মানে মল্টোজ, গেল দিয়ে ল্যাকটোজ। পিছিয়ে আমার অনেক কাশি হচ্ছিল, আমি এই জন্য তোমাদের একটু ব্রেক দিছি, সেটা আমি একটু ব্রেক নিছি, এই জন্য আমি গিয়েছিলাম, চলে আসছি, ঠিক আছে? তাহলে শুক্রবারে সেলবাজার মেলা গেল, এই 4টাই কিন্তু ডাইস্যাকারাইড। কি কি? সুক্রোজ, সেলুলোজ, মল্টোজ, ল্যাকটোজ। তাহলে যদি আমি তোমাকে কখনো কোয়েশ্চেন করি ল্যাকটোজকে ভাঙলে কয়টা স্যাকারাইড পাওয়া যাবে? 2টা। যদি কোয়েশ্চেন করি রাফিনোজকে ভাঙলে কয়টা পাওয়া যাবে? 3টা। যদি বলে স্কারডোসকে ভাঙলে কয়টা? 4টা। তোমরা যদি এটাও মনে রাখতে পারো, এটা দিয়ে কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে 3, 4 এই 2টা হলো অলিগোস্যাকারাইড, আর এই 4টাই শুক্রবারে সেলবাজারের মেলায় গেল, এই 4টাই হলো ডাইস্যাকারাইড। এখন এই ডাইস্যাকারাইড গুলো আমরা একটু একটু করে পড়বো। কি কি পড়বো দেখো একটু। তোমাকে সবার ফার্স্টে জানতে হবে কোন ডাইস্যাকারাইডকে ভাঙলে কি পাওয়া যায়। টোটাল আছে এটা 4টা, সুক্রোজ, সেলুলোজ, মল্টোজ, ল্যাকটোজ। এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সুক্রোজ এবং ব্যতিক্রম। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলতেছি যে সুক্রোজ অনেক ব্যতিক্রম। এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম কে ছিল? সুক্রোজ। এবং সুক্রোজের সংকেত আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? ওটা বলবো আবার। এই সুক্রোজকে ভাঙলে মেইন 2টাই পাওয়া যাবে। কোন 2টা? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, দেখতেছো? তাহলে সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায় পিচিরা? আমি আরো জুম করলাম, এই সুক্রোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ, মেইন 2টা, এটা ভুল করাই যাবে না। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ। এরপরে ম্যালটোজকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ, গ্লুকোজ, আর ল্যাকটোজকে ভাঙলে গ্লুকোজ, গ্যালাক্টোজ। এইটা মনে রাখার জন্য আমি একটা মানে ছন্দ বা সংকেত বানাইছিলাম নিজের জন্য, তোমরা চাইলে লিখে রাখতে পারো। মগুগু, মগুগু, লাগুগা, লাগুগা। তুমি বলবা আপু কি পড়াচ্ছে না, কি ছন্দ? আমি জানি এটা অনেক হাস্যকর ছন্দ এবং অনেক বাজে ছন্দ, কিন্তু এটা পরীক্ষা হলে এইভাবেই মনে পড়বে, দেখবা, বিশ্বাস করো এটা মনে পড়ে, ঠিক আছে? মগুগু, লাগুগা, কিছু করার নেই আমার। লিখেন মগুগু, লাগুগা। এই মগুগু মানে কি? মল্টোজকে ভাঙলে গুগু মানে গ্লুকোজ, গ্লুকোজ পাওয়া যায়।
লা গুগা মানে কি, ল্যাকটোজকে ভাঙলে গুগা, গ্লুকোজ গ্যালাক্টোজ পাওয়া যায়। গুগু লা গুগা, এটা ভুল করবেন না, ঠিক আছে? গুগা গ্লুকোজ গ্যালাক্টোজ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে গুগু এটা নিয়ে প্রবলেম হয়, আর গুগা, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। তাহলে আমরা আগাচ্ছি, স্টার্ট করব পিচিরা সুক্রোজ দিয়ে। একটু স্টার্ট করবো সুক্রোজ দিয়ে। তোমরা আমাকে সবাই দেখি লিখে জানো, দেখি কে আগে লিখতে পারো। সুক্রোজের সংকেত কি? সুক্রোজের সংকেত। মুখের ভাষা হারাই ফেলছো, ও মাই গড। আচ্ছা আসেন, আমাকে বলো সুক্রোজের সংকেত কি? এটা কিন্তু এখানে নাই, কিন্তু এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখি কে আগে জানায় সুক্রোজের সংকেত। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ আশা। C12H22O11, আমি বলছিলাম এটা ব্যতিক্রম। সুক্রোজ প্রধান ডাইস্যাকারাইড, যাকে ভাঙলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়। সুক্রোজের সংকেত C12H22O11, আমরা পড়ছি তাই না? এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়, এটা ভাঙলে এটা অলরেডি পড়ে ফেলছি। এখন সুক্রোজেরও অপর নাম আছে। এই যে তুমি সারাদিন খাও, এই যে আমরা যে বলছি সুগার খাই, এটা কি জানো? এটাই সুক্রোজ। এই যে তুমি চায়ের মধ্যে চিনি দিচ্ছ, এই যে আমরা এমনি চিনি দিয়ে খাচ্ছি, চিনি হলো সুক্রোজের অপর নাম। এই যে সাধারণ চিনি বা চিনি, আখের চিনি যেটা বলা হয়, ঠিক আছে? চিনি কোত্থেকে তৈরি হয় পিচিরা? ইক্ষু থেকে বা আখ থেকে না? তাহলে সুক্রোজ কোত্থেকে তৈরি হয়? আখ থেকেই। তাহলে এবার একটু উৎপাদন প্রণালীতে যাও। ইক্ষু রসে সুক্রোজ পাওয়া যায় কত পার্সেন্ট? 15%। ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে? 15%। তার উপরে একটা বোল্ড লাইন আছে যে পাতায় যে কার্বোহাইড্রেটটা যায় সেটা কি হিসেবে যায়? সুক্রোজ। কারণ পাতায় গ্লুকোজও যায়, ফ্রুক্টোজও যায়, তাই দুইটা একত্র হয়ে সুক্রোজ হিসেবে যায়। ক্লিয়ার? তাহলে এই যে উৎপাদন প্রণালী, এখান থেকে আমরা বুঝতেছি সুক্রোজ অপর নাম হলো চিনি, চিনি পাওয়া যায় আখ থেকে, তাহলে সুক্রোজও পাওয়া যায় আখ থেকে। ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ পাওয়া যায়? 15%। এতটুকু মনে রাখলেই হবে, ওকে? আমি তোমাদেরকে চ্যাপ্টার শুরু হওয়ার সময় বলেছিলাম যে টোটাল দুইটা গলনাঙ্ক দেয়া, একটা রাইবোজের ছিল আর একটা সুক্রোজের। রাইবোজেরটা অলরেডি আমরা পড়ে আসছি 95°C। সুক্রোজেরটা দেখো এখানে লেখা আছে 188°C। 188। রাইবোজের কত ছিল? 95। সুক্রোজ কত? 188। ভুল করবা না, ঠিক আছে? আমি এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, এটা একটু কিছুক্ষণ পরে বলবো, হ্যাঁ? যদি বোর হয়ে যায় তোমরা তখন বলবো, এখন না। তার আগে আমি একটু সংখ্যাগুলো রিক্যাপচুলেট করি। দেখো, টোটাল পানি ছিল 60 থেকে 90%, ঠিক আছে? উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 থেকে 80। গ্লুকোজের মানে আঙ্গুরে কত পার্সেন্ট গ্লুকোজ থাকে? 12 থেকে 30%। রাইবোজের গলনাঙ্ক 95, সুক্রোজের গলনাঙ্ক 188, এবং ইক্ষু রসে কত পার্সেন্ট সুক্রোজ? 15%। শেষ। টোটাল এইগুলোই ছিল আমাদের এই কার্বোহাইড্রেটের সংখ্যা। মোটামুটি এতটুকু জানলেই হবে। সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সুক্রোজের ব্যবহারে একটা জিনিস লেখা আছে। আমি বলেছিলাম যে যখন কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা একসাথে থাকবে লাইনটা, তখন অ্যান্সার হবে ফ্রুক্টোজ। বাট এই যে মিষ্টান্ন আলাদা আছে, কনফেকশনারি দুইটা আলাদা লাইন, দেখতেছো? তাহলে অ্যান্সার হলো আসলে সুক্রোজ। এছাড়া অক্সালিক অ্যাসিড আর স্বচ্ছ সাবান তৈরি করতেও সুক্রোজ ইউজ করা হয়, একটু দেখবেন, ঠিক হ্যাঁ? আমি আগাচ্ছি। সুক্রোজ শেষ। দেখো, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়, মল্টোজকে ভাঙলে গুগু, ল্যাকটোজকে ভাঙলে গুগা, আমরা পড়েছি। বাট এই যে সেলোবায়াসকে ভাঙলে কি পাওয়া যায়, এটা পড়েছো না? আচ্ছা বলো তো, সেলোবায়াস ওয়ার্ডটা কিছুক্ষণ আগে আমি এক জায়গায় বলছিলাম, কোথায় মনে আছে? ওই যে বিটা গ্লুকোজ উদাহরণ, সেলুলোজের সাথে কি হবে? সেলোবায়াসও হবে, বলেছিলাম না? দেখো, এই সেলোবায়াসকে ভাঙলে কি পাওয়া যায়? বিটা গ্লুকোজ, মানে এখানে বিটা গ্লুকোজ থাকে, ঠিক আছে? আমরা সবগুলোই পড়েছি সেলোবায়াস বাদে, মনে রাখবা। সেলোবায়াসকে ভাঙলেও পিচিরা কি পাওয়া যায়? গু গু। সেলোবায়াসেরও গু গু। দেখো, এটাতে দুটো সদৃশ গ্লুকোজ অণু পাওয়া যায়। তাহলে আমি আবারও বলি, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ, মল্টোজ গুগু, সেলোবায়াস গুগু, ল্যাকটোজ গুগা। জাস্ট এটা মনে রাখবেন, তাহলেই হবে, ওকে? চলে আছে এরপর, এরা কোষ প্রাচীর গঠন করে, এটা তোমরা পড়ে ফেলছো। মল্টোজ থেকে এখানে আলফা তো পাওয়াই যায়, আর মল্টোজকে ভাঙলে গুগু পাওয়া যায়, এটা তোমরা জানো। অলিগোকে ভাঙলে, আর অলিগো এখানে কিছু নাই। তাহলে মোটামুটি আমাদের ডাইস্যাকারাইড শেষ, ঠিক আছে? চলে যাচ্ছি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডকে ভাঙলে কয়টা স্যাকারাইড পাওয়া যায়? অলরেডি আমরা মনোস্যাকারাইড পাওয়া যায় পড়েছি 3 থেকে 10টা। বলেছিলাম না, দাগাই দিব 3 থেকে 10। এই 3 থেকে 10-এর মধ্যে শুধুমাত্র 3 এবং 4-এর এক্সাম্পল, মানে 3টা থাকলে তাকে বলে ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে টেট্রাস্যাকারাইড। এই দুটোর এক্সাম্পল তোমার বইয়ে দেয়া আছে। আসেন,
তাহলে ট্রাইস্যাকারাইড এক্সাম্পল কি ছিল? রাফিয়া, রাফিনোজ। আর টেট্রাস্যাকারাইড এক্সাম্পল কি ছিল? দেখো স্ট্যাকিউজও আছে আবার স্কার্ডোজও আছে, দেখতেছো? তাহলে স্ট্যাকিউজকে ভাঙলেও এটা পাওয়া যায়, আবার স্কার্ডোজকে ভাঙলেও পাওয়া যায়, 4টা করে। ক্লিয়ার? এখানে একটু জানায় রাখি, এই যে রাফিনোজ আছে না, এটা ব্যতিক্রম। কিভাবে? C18, H32, O16। তাহলে আমরা টোটাল 3টে ব্যতিক্রম কিন্তু এখন পর্যন্ত পেয়ে গেছি, একটা সুক্রোজ, একটা ডিঅক্সিরাইবোজ, একটা রাফিনোজ। এদের সংকেত কিন্তু আলাদা, ঠিক আছে? ওকে, C18, H32, O16। তাহলে ট্রাইস্যাকারাইড শেষ, টেট্রাস্যাকারাইড শেষ। এই দুইটাই হলো অলিগোস্যাকারাইড। টোটাল 3টে এক্সাম্পল অলিগোস্যাকারাইডের, আর কোনো এক্সাম্পল নাই, মনে থাকে যেন। চলে আসছি এরপর পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড দিয়ে আমরা আমাদের কার্বোহাইড্রেট শেষ করব। তাহলে পলিস্যাকারাইডকে ভাঙলে কয়টা স্যাকারাইড পাওয়া যায় পিচিরা? পলি নামের মধ্যেই বলে দিয়েছিলাম, অনেকগুলা। অনেকগুলা মানে কয়টা? 10-এর অধিক। আমি অলরেডি একবার পড়াইছি না, এই যে 10-এর অধিক। তাহলে পলিস্যাকারাইডকে ভাঙলে কয়টা স্যাকারাইড পাওয়া যায়? 10-এর অধিকটা। এই পলিস্যাকারাইড প্রধানত দুই প্রকার। কি কি? একটা গাঠনিক, একটা সঞ্চয়ী। একটা গাঠনিক, একটা সঞ্চয়ী। নামের মধ্যেই বলা আছে গাঠনিক কি করে? গঠন করে। আর সঞ্চয়ী কি করে? সঞ্চিত বস্তু হিসেবে থাকে, সঞ্চয় করে না, কিন্তু সঞ্চিত বস্তু হিসেবে থাকে, অনেকগুলো না, 10-এর বেশি হবে। তাহলে গাঠনিক গঠন করে, সঞ্চয় সঞ্চিত বস্তু হিসেবে থাকে। তোমাকে এগুলোর এক্সাম্পল জানতে হবে। দেখো গঠন করে কারা? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। নামগুলো কি শোনা শোনা? কোথাও কি পড়ে আসছে এগুলো? মনে পড়ে কোষ প্রাচীরের কথা? কোষ প্রাচীরের ভৌত গঠন, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর কি কি নিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ছিল, আর মধ্যপর্দায় কি ছিল? পেকটিন ছিল। দেখতেছো? এগুলো সবই কি গঠন করে না? তাই গাঠনিক পলিস্যাকারাইড। ক্লিয়ার? যেহেতু কোষ মানে কোষ চ্যাপ্টারে এগুলো একটু আলোচনা করেছে, তো এই চ্যাপ্টারের মেইন ফোকাস গাঠনিক পলিস্যাকারাইড না, এই চ্যাপ্টারের মেইন ফোকাস হলো সঞ্চয়ী, যারা সঞ্চিত থাকে। কারা? মেইন দুইটা, একটা স্টার্চ, একটা গ্লাইকোজেন। স্টার্চ, একটা গ্লাইকোজেন। তাহলে এখান থেকেই তো তোমার মাথায় চলে আসে যে এরা তো সঞ্চিত থাকে। তাহলে কোয়েশ্চেন তো আসবেই, উদ্ভিদের সঞ্চিত পদার্থ কি? অ্যান্সার হবে স্টার্চ। আর প্রাণীদের সঞ্চিত পদার্থ গ্লাইকোজেন। যদিও ইজি, বাট এটাই তোমরা ভুল করো। তোমাদের কোয়েশ্চেন থাকে উদ্ভিদের সঞ্চিত পদার্থ কি, তোমরা অ্যান্সার কি করো জানো? গ্লুকোজ। পিচিরা, গ্লুকোজ সঞ্চিত থাকে না। অবশ্যই স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, বাট সঞ্চিত বস্তুটা কিন্তু স্টার্চ, নট গ্লুকোজ। ভুল করবেন না, ঠিক আছে? আসেন চলে যাচ্ছি, এই আমরা আজকে মেইনলি পড়বো সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক থেকেও পড়বো, বাট সঞ্চয়টা মেইন। সঞ্চয়ী পলিস্যাকারাইড ফার্স্টে স্টার্ট করতেছি স্টার্চ দিয়ে। স্টার্চ মানে শ্বেতসার। এই স্টার্চকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। এই যে সেকেন্ড প্যারা আছে, দেখতেছো? অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। ভুল করবা না। এই স্টার্চ কই থাকে তোমরা জানো? ধান, গম, আলু এগুলোতে থাকে। এই স্টার্চই আমাদের খাবারের প্রধান উৎস, কারণ আমরা তো ওটা থেকেই করি, খাই, মানে উদ্ভিদ থেকে নিয়ে খাই। ওকে, তাহলে স্টার্চে ভাঙলে দুটো ওয়ার্ড পাওয়া যায়, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। তুমি দেখো তো নামের মধ্যেই বলা আছে না যে কোনটা বড়? অ্যামাইলোজ বড় না অ্যামাইলোপেকটিন বড়? নাম থেকে বোঝা যাচ্ছে না অ্যামাইলোপেকটিন বড়। তাহলে দেখবো আমরা আজকে যা কিছু পড়বো অ্যামাইলোপেকটিনের সবকিছু বেশি বেশি হবে। কি বেশি বেশি? আসেন দেখাই। অ্যামাইলোজে অণুর সংখ্যা দেখো, কার্বনে মানে কত নং অণুর সাথে যুক্ত থাকে? 1 থেকে 4। আমি এখানে আবার একটু মুছে দেখাই তোমাকে, এই যে এই জায়গাটা দেখো। অ্যামাইলোজে কার্বনের সংখ্যা মানে কার্বন কত নম্বরে যুক্ত থাকে? 1 থেকে 4। কিন্তু অ্যামাইলোপেকটিন দেখো 1-4 বন্ধন ছাড়াও 1-6ও থাকে, মানে শৃঙ্খল থাকে, যে শৃঙ্খলের মতো। অ্যামাইলোজ যেমন একটা চেইন, এটাতে শৃঙ্খল থাকে। ওকে, এবার আসো, অ্যামাইলোজে অণুর সংখ্যা কত? 200 থেকে 1000। অ্যামাইলোপেকটিনে 2000 থেকে 2 লাখ, অনেক বেশি না? আবার দেখো অ্যামাইলোজে মানে অ্যামাইলোজে স্টার্চে অ্যামাইলোজের ভাগ কত? কত ভাগ থাকে শতকরা? 22 ভাগ, কম। অ্যামাইলোপেকটিন 78। তাহলে অ্যামাইলোপেকটিন কিন্তু সবগুলোই বেশি বেশি। কি কি বেশি? অণুর সংখ্যা বেশি, গ্লুকোজের সংখ্যা বেশি, শতকরা ভাগও বেশি। তাহলে আমি তোমাকে কোয়েশ্চেন দিলাম, স্টার্চের শতকরা কত ভাগ অ্যামাইলোজ থাকে? কমটা, অ্যামাইলোজ ছোট, কম, 22। আরেকটা অ্যান্সার 78। ঠিক আছে, আসেন চলে আসছি এরপর। এখানে একটা লাইন আছে, গোল আলুর স্টার্চ বৃহত্তম, চালেরটা ক্ষুদ্রতম। পিছার গোল আলুতে এত বড়, চাল তো দুটো, চালের চেয়ে ছোট স্টার্চ নাই, আর গোল আলুর চেয়ে বড় না, গোল আলুটা সবচেয়ে বড়। ওকে, চলে আসছে স্টার্চের ধর্ম। আমি আবারও বলতেছি যে আমি তোমাদের সবগুলো বৈশিষ্ট্য একসাথে পড়াবো, তারপরে স্টার্চের ধর্ম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার পাশে একটা ওয়ার্ড লিখো, না, নয়কার না। দেখবে স্টার্চের বেশিরভাগ ধর্মই নেগেটিভ পয়েন্ট, না 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 না। কি কি না? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। এরা পানি ছাড়া করলে অদ্রবণীয়, এইগুলো
মানে ফেলিং দ্রবণে বিজারিত হয় না। দেখো না 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 না, একটা দুইটা হ্যাঁ হ্যাঁ আছে, যেমন স্টার্চ আয়োডিনের সাথে নীল বর্ণ ধারণ করে, স্টার্চকে ভাঙলে গ্লুকোজ হয়, এগুলো ঠিক আছে, এগুলো তুমি এমনি রিডিং দিয়ে মনে রাখবা, বাট মনে কি রাখবা না স্টার্চ মানে না 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 না, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। ওকে, যে আয়োডিনের সাথে এরা নীল বর্ণ ধারণ করে, এটা ইম্পর্টেন্ট, এটা তুমি দেখবা। এবং এর পরের প্যারা আদ্র বিশ্লেষণ, স্টার্চকে ভাঙলে কি কি পাওয়া যায়। তুমি যদি দেখো এখানে একটা সিকোয়েন্স আছে, স্টার্চকে ভাঙলে প্রথমে ডেক্সট্রিন, ডেক্সট্রিনকে ভাঙলে ম্যালটোস, ম্যালটোসকে ভাঙলে ডি গ্লুকোজ। দেখতেছো, এটা মনে রাখার জন্য তুমি একটা মানে ওয়ার্ড লিখে রাখতে পারো, ডিএমজি। ডিএমসি তে চান্স পেতে হলে ডিএমজি ভুল করা যাবে না, ডিএমসি তে চান্স পেতে হলে ডিএমজি ভুল করা যাবে না। এই ডিএমজি মানে কি, দিল মিল গায়ে পিছিরা নেহি, এই ডিএমজি মানে ডেক্সট্রিন, ম্যালটোস, গ্লুকোজ। ফেলিং দ্রবণটা কি বলবো, ফেলিং দ্রবণ হলো একটা রাসায়নিক দ্রবণ, মানে রাসায়নিক বস্তু যেটার সাথে স্টার্চকে দিলে এটা বিক্রিয়া করবে কি করবে না এটা দেখা হয়। টোটাল দুইটা জিনিস দিয়ে বিজারণ ক্ষমতা দেখা হয়, একটা টলিন বিকারক, একটা ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ হলো কিউপ্রিক হাইড্রোক্সাইড, ক্লিয়ার? এটা দিয়ে দেখে যারা বিজারিত করবে, মানে যাদের অ্যালডিহাইড বা কিটোন থাকে তারা বিজারিত হয়, মানে বিক্রিয়া করে, আর যারা করে না তার মানে তারা নন বিজারক, মানে বিজারিত হয় না। ঠিক আছে, তাহলে ডিএমজি মানে ডেক্সট্রিন, ম্যালটোস, গ্লুকোজ। খেয়াল করো তাহলে স্টার্চকে ভাঙলে ডেক্সট্রিন পাওয়া যায়, ডেক্সট্রিনকে ভাঙলে ম্যালটোস, ম্যালটোসকে ভাঙলে ডি গ্লুকোজ। পিছরা কেন ডি, ওয়াই ডি, ওয়াই নট এল, কে বলতে পারবা দেখি, কি আগে অ্যান্সার দেয়। আসছে আবার দিল মিল গায় না কই মিল গায়। পিছরা কেন ডি বলো তো, কেন ডি, কে আগে অ্যান্সার দেয়, কেন এল না ডি কেন? ডান পাশে বলেন আর পিচি। উদ্ভিদে সব সময় কি পাওয়া যায়, ডি গ্লুকোজ। উদ্ভিদে সবসময় কি পাওয়া যায়, এই তো পেরেছে মারিয়া, উদ্ভিদে অলওয়েজ ডি গ্লুকোজ থাকে, আমরা পড়ে আসছি। তাহলে স্টার্চ কাদের দিয়ে থাকে, উদ্ভিদে, তাহলে স্টার্চকে ভাঙলে অবশ্যই তুমি কি পাবা, ডি, কখনোই কিন্তু এল পাবা না। ঠিক আছে, এইভাবে কিন্তু, ওই জন্য এই লাইনটা আমি বলছিলাম যে মনে রাখবে, এটা আমার লাগবে, এটাই মনে রাখার জন্য। ওকে, স্টার্চের ব্যবহার যদিও এত ইম্পর্টেন্ট না, তাও আমি দেখাই দিচ্ছি, এই যে গ্লুকোজ, অ্যালকোহল এবং চোলাই মদ তৈরিতে এবং কাগজ শিল্পে আঠা প্রস্তুত করতে, কাগজ আঠা, চোলাই মদ, গ্লুকোজ, এগুলো মানে তৈরি করতে স্টার্চ ব্যবহার করা হয়। ঠিক আছে, চলে আছে এরপর সেলুলোজ। বলতো পিচার সেলুলোজ কি, মানে গাঠনিক ছিল না সঞ্চয়, অবশ্যই এটা সঞ্চয় না, এটা গঠন করতো। তাহলে সেলুলোজ হলো গাঠনিক পলিস্যাকারাইড। ফার্স্ট প্যারায় অনেকগুলো পার্সেন্টেজ দেয়া, যে কোন উদ্ভিদে কত পার্সেন্ট সেলুলোজ থাকে, তাই না? এই পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে। এই পার্সেন্টেজ গুলো মনে রাখার জন্য সবাই এই যে এই জায়গাটায়, এই সেলুলোজের গঠন, এইটার পাশে একটা লাইন লিখো, আমি দেখাচ্ছি কোন লাইন, ওই লাইনটা লিখো। আল্লাহ, লাইন লাইন কই, এটা আছে, সবাই কষ্ট করে এই লাইনটা লিখো। তুলিন কার মাতা, তুলিন কার মাতা, সবাই কষ্ট করে এই লাইনটা লিখো। তুলিনের তু দিয়ে তুলা 94%, লি দিয়ে লিনেন 90%, ন দিয়ে তন্তু 90%, কার মানে কাঠ 60%, মাতার মাতার মা দিয়ে মাতৃকা বা মাটি 40 থেকে 70, তা দিয়ে তৃণ ও লতা 30 থেকে 40। তুমি যদি মানগুলো খেয়াল করো, বড় থেকে ছোট সাজানো, 94, 90, 90, 60, 40, 30, তুমি এভাবে মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, ওকে। তুলিন কার মাতা 94, 90, 90, 60, 40, 30, বড় থেকে ছোট সাজানো। লিনেন একটা বস্তু যেটা দিয়ে আমরা কাপড় তৈরি করি, সুতা তৈরি করি, লিনেন দিয়ে, লিনেন কাপড় তৈরি করা হয় না, এটা প্ল্যান্ট থেকে তৈরি হয়, যেমন তুলা তৈরি হয় উদ্ভিদ থেকে, সেরকম করে। তাহলে সেলুলোজ তাহলে কোথায় কত পার্সেন্ট থাকে দেয়া আছে, 94, 90, 90, 60, 40, 30, এভাবে মুখস্থ করবা, এগুলো আসে সেলুলোজের, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তন্তু আসে, লিনেন আসে, কাঠ, এগুলো গেল। এরপরে নিচে চলে যাচ্ছি, সেলুলোজ নিয়ে আরেকটা লাইন পড়বা, সেটা হলো, বলো তো তুমি কি সেলুলোজ খেতে পারো? আমাদের দেহে কি সেলুলোজ হজম হয়? আমরা কি গরু? না, সেলুলোজ থাকে ঘাসে, গরু সেলুলোজ খায় কারণ ওর দেহে সেলুলোজ এনজাইম আছে, কিন্তু মানুষ খেতে পারে না কারণ আমাদের দেহে সেলুলোজ এনজাইম নেই। সেলুলোজের মেইন কাজই হলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, আমরা অলরেডি এটা পড়েছি। ঠিক আছে, গুড। সেলুলোজের ব্যবহার, অনেকগুলো ব্যবহার দেয়া আছে দেখছো, কিন্তু তার মধ্যে মুখস্থ করবা আসলে 3, 4, 7, 7 নম্বর কই, দাঁড়াও আছে, এই যে 3, 4, 7, এগুলো মুখস্থ করবা, 3, 4, 7। 3 নাম্বার, এগুলো যেন ভুল না হয়, নাইট্রেট বিস্ফোরক হিসেবে, 4 অ্যাসিডেট ফটোগ্রাফিক ফিল্মে, এবং 7, 3, 4, 7, 7 নাম্বার হলো
ক্রোমাটোগ্রাফিতে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে। তাহলে সেলুলোজের মেইন কাজ হলো গঠন করা, কিন্তু এটার ব্যবহার অনেক ধরনের। এটা নাইট্রেট বিস্ফোরক, তারপর অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এই সেলুলোজ ইউজ হয়, ভুল করবেন না। ঠিক আছে, আমরা আগাচ্ছি। এই যে মানুষ সেলুলোজ হজম করতে পারে না, কারণ আমাদের দিয়ে সেলুলোজ এনজাইম